আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাপ্টার ওয়াইজ বুয়েট কোয়েশ্চেন অ্যানালিসিস প্লেলিস্টের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এপিসোডের কনসার্নিং চ্যাপ্টারটা হচ্ছে বৃত্ত। তো বৃত্তের আলোচনা যাওয়ার আগে আমরা একটু এই প্লেলিস্টটা সম্পর্কে আলোচনা করে নেব। চ্যাপ্টার ওয়াইজ বুয়েট কোয়েশ্চেন অ্যানালিসিস, এই প্লেলিস্টটাতে আমরা মূলত যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো একটা সার্টেন চ্যাপ্টারের উপরে বুয়েটের গত 30 বছরের কোয়েশ্চেনে, অর্থাৎ 1994-95 সেশন থেকে একদম লাস্ট ইয়ার 24-25 সেশন, এই পুরো টাইমটুকু জুড়ে ওই সার্টেন চ্যাপ্টারের উপরে যতগুলো লিখিত প্রশ্ন বুয়েটে আসছে সেই সবগুলোকে এক জায়গায় এনে সেগুলোকে টাইপ ওয়াইজ সাজায়, সেগুলোর প্রশ্নের প্যাটার্ন, ধরন, ওগুলোর ফরমেশন কীরকম, ওটার বেসিক থিমটা কী এবং ওইটার সলভিং অ্যাপ্রোচ কীরকম, এই সবগুলো ব্যাপার নিয়ে এই প্লেলিস্টটাতে আলোচনা করি। আমরা যদি একটু সামনে আগায় দেখি তাহলে আসলে আমাদের আলোচনার ধরনটা কীরকম সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে। এই মনে করো আমাদের প্রথম টাইপটা হচ্ছে কেন্দ্র ও ব্যাসার্ধ। তো এখানে আমরা প্রথমেই আলোচনা করব যে একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে সেইখান থেকে ওর সমীকরণ কিভাবে পাওয়া যায়, এইটার একদম বেসিক প্রিভিউটা দেখে নিব। এরপরে এইটার উপর বেস করে 2-3 সেশনে বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছে সেইটার সলভিং অ্যাপ্রোচটা আলোচনা করে ফেলবো। এখন এই প্লেলিস্টের মেইন টার্গেট কিন্তু এইটা না যে আচ্ছা একটা সার্টেন সেশনে একটা সার্টেন কোয়েশ্চেন আসছে, ওই কোয়েশ্চেনটার সলভিং অ্যাপ্রোচ দেখা এবং জাস্ট ওই কোয়েশ্চেনটা সলভ করতে কেপেবল হওয়া, ব্যাপারটা কিন্তু এমন না। বরং আমাদের এই প্লেলিস্টের মেইন টার্গেট হচ্ছে কোয়েশ্চেনের ফরমেশনগুলো ক্র্যাক করতে পারা। এখন ফরমেশনগুলো ক্র্যাক করতে পারা বলতে আমি কি মিন করতেছি? আমি ফরমেশনগুলো ক্র্যাক করতে পারা বলতে মিন করতেছি যে ওই ফরম্যাটের, ওই ধরনের, ওই প্যাটার্নের যে কোনো কোয়েশ্চেন আসলে যদি পেঁচায়ও দেয় তাও যাতে আমরা সলভ করতে কেপেবল হই। বুঝছি? তাহলে আমাদের এখানকার মেইন টার্গেট হচ্ছে ফরমেশনগুলো ক্র্যাক করা, যে আচ্ছা এই ফরম্যাটের কোয়েশ্চেন প্রিভিয়াসলি আসছে, বারবার করে আসছে, বা একই টাইপ থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে, ওই ফরমেশনের যে কোনো কোয়েশ্চেন আসলে আমি যাতে এখন পারি, ওই ফরমেশনটা সম্পর্কে আমার একদম টোটাল যাতে ক্লিয়ার আইডিয়া থাকে, ওটা সম্পর্কে যে কোনো কোয়েশ্চেন দিলে আমি সলভ করতে পারবো। এই জিনিসটা গ্রো করা হচ্ছে আমাদের মেইন টার্গেট এই প্লেলিস্টের। বুঝছি? তো এই কারণে আমি যেটা করছি সেটা হচ্ছে, দেখো সব ক্ষেত্রে আমি কিন্তু পুরো কোয়েশ্চেনটা একদম হুবহু তুলিও নেই। যেমন ধরো এইখানে বলে দেওয়া আছে বৃত্তের সমীকরণ ইকুয়েশন 1, তারপর একটা টিক মার্ক দেওয়া আছে। টিক মার্ক দিয়ে আমি মিন করতেছি যে আসলে এই যে ইকুয়েশনটা পুরোপুরি গিভেন, এটা টোটালি নিউমেরিক্যালি গিভেন, এখানে অজানা কোনো কিছু নাই। বুঝছি? তো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, টোটালি সমীকরণটা দেওয়া আছে, ওর এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি হলে এবির দৈর্ঘ্য চাওয়া হয়েছে। তো এইটা দিয়ে আমার টার্গেটটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে আচ্ছা এখানে যে কোনো বৃত্তের যদি সমীকরণ দেওয়া থাকে সেইটার যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ চায় বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ চায়, সেগুলো কিভাবে বের করা যায় ওই জিনিসটা শেখানো, যাতে ওই ফরম্যাটের যে কোনো কিছু আসলে আমি পারি। বুঝছি? এরপরে দেখো এই মনে করো অক্ষকে স্পর্শ করা, এই টপিকটার উপরে বেস করে অনেকবার কোয়েশ্চেন আসছে, অনেকগুলো কোয়েশ্চেন আসছে। দেখো এখন এই যে এই টপিকটা যখন আমরা পড়বো তখন আমরা এমনভাবে জিনিসগুলো আলোচনা করব যাতে করে এই যে এই একটা সার্টেন টাইপ থেকে অনেকবার কোয়েশ্চেন আসছে প্রিভিয়াসলি, এইখান থেকে তো সামনেও কোয়েশ্চেন আসতে পারে। এখন সামনে যত ধরনের কোয়েশ্চেন আসে, যেরকমই কোয়েশ্চেন আসুক না কেন, আমরা যাতে যে কোনোটা সলভ করতে কেপেবল হই, এইটা এই কোয়েশ্চেনের ফরমেশন ক্র্যাক করা বলতে এই জিনিসটা মেইন করছি। অ্যান্ড এইটা গ্রো করা, এই জিনিসটা ডেভেলপ করাটাই মূলত আমাদের এই প্লেলিস্টের মেইন টার্গেট। বুঝছি? এখন এই প্লেলিস্টটার যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। এর সাথে সাথে আমাদের আরেকটা প্লেলিস্ট রানিং, সেইটাও খুবই ভাইটাল, ওইটা সম্পর্কেও একটু বলে নিই। সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বুয়েট কোয়েশ্চেন সলভিং ম্যারাথন প্লেলিস্ট। ওখানে আমরা যেটা করব, এখানে কি করলাম, এখানে মূলত যে হচ্ছে কোয়েশ্চেনগুলোকে টাইপ ওয়াইজ সাজায় তারপর ওগুলোকে অ্যানালাইজ করতেছি, যে ওইটার সলভিং অ্যাপ্রোচ অ্যানালাইজ করবো অ্যান্ড ওইটা সম্পর্কিত যা যা লাগে সেই সবগুলো জিনিস আলোচনা করবো যাতে ওই টাইপের যে কোনো কিছু আসলে আমি পারি, তাই না? এখন আর যেটার প্লেলিস্টের কথা বললাম যে সলভিং ম্যারাথন, সেখানে আমরা যেটা করব, ওখানেও আমরা একদম প্রিভিয়াস 30 ইয়ার্স 94-95 থেকে একদম 24-25 সেশন, এই পুরোটা টাইম জুড়ে বৃত্ত চ্যাপ্টার যদি আমরা ধরি, বৃত্তের উপরে যতগুলো কোয়েশ্চেন আসছে ওটা সাল ওয়াইজ সাজানো থাকবে। বুঝছি? যে প্রথমেই 94-95, তারপরে 95-96, এরকমভাবে সাল ওয়াইজ কোয়েশ্চেনগুলো সাজানো থাকবে, সাফল করা থাকবে অবভিয়াস, কারণ হচ্ছে এক এক সালে এক এক ধরনের কোয়েশ্চেন আসছে, ওখানে তো আর টাইপ ওয়াইজ সাজানো থাকবে না। এরপরে ওগুলো সাজানো থাকার পরে ওইগুলো আমি একের পর এক সলভ করতে থাকবো, অ্যান্ড এটা লিস্ট অ্যামাউন্ট অফ এক্সপ্লেনেশন দিয়ে, জাস্ট একদম মিনিমাম অ্যামাউন্ট অফ এক্সপ্লেনেশন, যে যতটুকু জাস্ট না বললেই না, সেই ব্যাপারটুকু বলে তারপরে সলভটা করে করে আগানো ট্রাই করবো। এখন ওই প্লেলিস্টটা তোমরা কেন দেখবা বা ওইটা কেন ইম্পর্টেন্ট? ওইটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই কারণে যে ওইখানে আসলে আমি মূলত যে কাজটা করছি সেটা হচ্ছে যে ওখানে আমি মূলত একদম মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমে
মিনিমাম অ্যামাউন্ট অফ স্পেসে একদম সবচেয়ে এফিসিয়েন্ট উপায়ে, সবচেয়ে অপটিমাম উপায়ে কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করা যায় ওই ব্যাপারটা হাইলাইট করার চেষ্টা করছি, বুঝছি? যেমন ধরো, মনে করো এই যে এই ফার্স্ট কোয়েশ্চেনটা, এখন এই কোয়েশ্চেনটার কেসে তুমি এই প্লেলিস্ট দেখে হোক, নিজেই হোক, যেভাবেই হোক না কেন, মনে করো এই কোয়েশ্চেনটা সলভ করতে তুমি পারো। এখন তুমি ওই প্লেলিস্টটা, ওই যে সলভিং ম্যারাথন প্লেলিস্টটা, ওটা তুমি কেন দেখবা? ওইটা এই কারণে দেখবা যে এইখানে তুমি যে এইটা সলভ করতে পারো, তোমার সলিউশন এবং আমার সলিউশনের অ্যাপ্রোচ, এই দুইটার মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা। দেখা গেল তুমিও এই জিনিসটা সলভ করতে পারো, আমিও ওই জিনিসটা ওখানে সলভ করে দিছি, কিন্তু আমার যে সলভিং অ্যাপ্রোচ এইটা তোমার থেকে এমনভাবে ডিফারেন্ট যে তোমার এটা সলভ করতে অনেকগুলো স্টেপ লাগতো, অনেক বেশি সময় লাগতো, অনেক বেশি স্পেস তুমি নিতা, এইরকম ঝামেলাগুলো তোমার হতো। হ্যাঁ, তুমি সলভ করতে পারতা, কিন্তু তোমার এই ঝামেলাগুলো হচ্ছিল। কিন্তু আমি ওখানে যেভাবে সলভ করছি সেখানে দেখলা যে আচ্ছা, অনেক কম টাইমে, অনেক কম স্পেসে, একদম খুবই ইজিলি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে খুব ইজিলি সলভ করে দিয়ে দিছি আমি। তো তখন তোমার কাজ হবে যে আচ্ছা, এটা আমি সলভ করতে পারি ঠিক আছে, কিন্তু আমার এই যে অবস্ট্যাকেলগুলো, বেশি জায়গা নিচ্ছিলাম, বেশি সময় নিচ্ছিলাম, স্টেপ নিচ্ছিলাম অনেক বেশি, এই জিনিসগুলো কিভাবে অপটিমাইজ করা যায়, অর্থাৎ এই জিনিসটার একটা খুব চমৎকার, ওটার উপরে যে ডিফারেন্ট একটা সলভিং অ্যাপ্রোচ, একটা ডিফারেন্ট সলভিং ইনসাইট, এই জিনিসটা গ্রো করার ব্যাপারগুলো, এই জিনিসগুলো পিক করার ব্যাপারগুলো, মেইনলি পিক করার ব্যাপারগুলো, যে আচ্ছা আমি তো এটা পারতাম, কোনো সমস্যা নেই, পারতাম এটা, কিন্তু এই যে এইভাবে আমি চিন্তা করিনি, এই যে চিন্তার এই ধরনটা, এইটা ভাইয়া দেখালো, তখন তোমাকে ওইখানে আলটিমেটলি ওই জিনিসটা পিক করতে হবে, তোমাকে ওই জিনিসটা পিক করতে হবে এমনভাবে, বা ওই সলভিং অ্যাপ্রোচটা এমনভাবে অ্যাডপ্ট করতে হবে যাতে করে এই ধরনের কোয়েশ্চেন সামনে আসলে তুমি আবার ওই আগের মতো অনেক জায়গা নিয়ে, অনেক সময় নিয়ে, অনেকগুলো স্টেপ নিয়ে এইভাবে সলভ না করে, বরং তুমি একটা অপটিমাম ওয়ে অ্যাডপ্ট করো, বুঝছি? এইটাই হলো আমাদের ওই প্লেলিস্টটার মেইন টার্গেট। এখন কথা হচ্ছে, ওই প্লেলিস্টটা দেখার সময় অবশ্যই তোমার যদি প্রয়োজন পড়ে, জিনিসগুলো থামায় থামায়, তারপরে হচ্ছে রিওয়াইন্ড করে করে তারপর দেখবা। এখন ওখান থেকে বোঝার ট্রাই করবা আমি আসলে কোন উপায়ে কি চিন্তা করে এই জিনিসগুলো এইভাবে এইভাবে আগায় সলভ করতেছি। এখন তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনি যেটা দেখাইছেন আর আমি যেটা করছি এই দুটার মাঝে কোনো ডিফারেন্স নেই, একই কাজ করছি, ফাইন থাকলো। আর যদি মনে হয় যে না, আপনি যেটা করছেন ওর থেকেও আমার হাতে একটা অপটিমাম ওয়ে আছে, যেটা আপনার থেকেও আমার কাছে মনে হচ্ছে অপটিমাম, সেটাও কমেন্টে জানাতে পারো। এইখানে আলটিমেটলি পার্সন টু পার্সন জিনিসটা ভ্যারি করবে, কার কাছে কোনটা অপটিমাম বেশি মনে হয় না হয়, এরকম আর কি। এখন ওই জিনিসটা করারই উদ্দেশ্য কিন্তু তোমাকে স্কিলফুল করার জন্য, মানে ওই প্লেলিস্টটাতে ওই ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্যই হচ্ছে তোমাকে স্কিলফুল করা, যে আচ্ছা ঠিক আছে, একই কাজ আমরা সবাই পারি, কিন্তু কে কতটা স্কিলফুলি পারি সেই ব্যাপারটাতে জোর দেওয়ার উদ্দেশ্যেই ওই প্লেলিস্টটা করা। তো ওখানেও কিন্তু আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, তো সেটাও অবশ্যই দেখার চেষ্টা করবা। এখন তাহলে আমরা মেইন দুইটা প্লেলিস্ট নিয়ে আলোচনা করে ফেললাম, এই দুইটারই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর পিন কমেন্টে থাকবে, অবশ্যই চেক করিও। এখন শুরু করি আমরা আলোচনা। হ্যাঁ, আমাদের তাহলে প্রথম টাইপ তো এটাই। আমাদের প্রথম টাইপে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ। তো একটা বৃত্তের যদি কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে, ধরে নিলাম ওটার কেন্দ্র দেওয়া আছে h, k আর ওটার ব্যাসার্ধ দেওয়া আছে r, তাহলে ওর সমীকরণ কি হবে? ওর সমীকরণ হবে, আমরা জানি x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু r স্কোয়ার। এখন এইটার উপর বেস করে বইয়েতে 2-3 সেশনে যে কোয়েশ্চেনটা আসছে সেটার কনটেক্সটটা আমরা একটু দেখার ট্রাই করি। এখানে বলে দেওয়া আছে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া আছে, এ বি একটা সরলরেখা দেওয়া আছে। এ বি সরলরেখাটার কেসে ওর এক্স অক্ষের ছেদকাংশ এই যে 10 পার্টটুকু দেওয়া আছে, এইটুকুর লেন্থ 10, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 10,0, আর এর ওয়াই অক্ষের ছেদকাংশ এইখানে এই যে এই পার্টটুকু বলে দেওয়া আছে 16, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0,16। তাহলে এইরকম এই তথ্যগুলো এখানে উপস্থাপন করার পরে আর কি কি দেওয়া আছে, এইখানে পি পয়েন্ট দেওয়া আছে 10,14, আর পি এন একটা লাইন ড্র করা আছে, থাকলো। এখন এই যে কনটেক্সটটা, এটার উপর বেস করে আমাকে আর কি তথ্য দিছিল, এখানে তথ্য দিছিল পিএন ইজ পারপেন্ডিকুলার টু এ বি। আচ্ছা, তার মানে এই পিএনটা এ বির উপরে লম্ব, এটা বলে দিছে, অর্থাৎ এই কোণটা 90, এই কোণটা 90, থাকলো। এইটা গেল কনটেক্সচুয়াল আলোচনা। এরপর এখান থেকে চাইছে কি, আর আমাদের সলভিং অ্যাপ্রোচ কীরকম হবে, এখানে চাইছে পিএন এর লেন্থ। তাহলে আমরা একটু সলভিং অ্যাপ্রোচটা চিন্তা করি কি করতে পারি। পিএন এর লেন্থ চাইছে, পিএন এর দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে, তাহলে আমরা কি করতে পারি দেখো তো। আমরা এখানে এক কাজ করতে পারি না, যে এই যে পি বিন্দু দেওয়া আছে, আমরা যদি এ বির সমীকরণ বের করে ফেলি, তাহলে কি দাঁড়ালো, একটা সমীকরণ দেওয়া আছে, একটা পয়েন্ট দেওয়া আছে, ওই পয়েন্ট থেকে এই সমীকরণের লম্ব দূরত্ব লাগবে। এটা তো আমরা সরলরেখাতেই শিখছি, একটা পয়েন্ট থেকে একটা সমীকরণের লম্ব দূরত্ব আমরা বের করতে পারি, তাই না? তো তখন আমরা ওই অনুযায়ী আগায় এই পিএন এর লেন্থটা বের করে ফেললাম, রাখলাম, এই কাজটা হলো। তারপরে আর কি করা যেতে পারে, আর কি দেওয়া আছে, এখানে
বলছে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এবি কে স্পর্শ করে। আচ্ছা, তাহলে পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তার মানে এটা এইচ কে রোলটা প্লে করতেছে, তার মানে আলটিমেটলি আমাদের এইচ কে জেনে গেছি, একটা বৃত্তের কেন্দ্র জেনে গেছি। এরপরে কি বলছে, যেটা এন বিন্দুতে এ কে স্পর্শ করে। পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ যেটা এন বিন্দুতে এবি কে স্পর্শ করে, সরি। এখন এই যে এবি কে স্পর্শ করে এন বিন্দুতে, তার মানে আসলে বৃত্তটা দেখতে কিরকম হবে আমরা যদি একটু চিন্তা করি, বৃত্তটা দেখতে কিরকম হবে। আমরা যদি বৃত্তটা ড্র করার ট্রাই করি, তাহলে ওর কেন্দ্রটা তো এই যে পি পয়েন্টে হবে, তাই না? পি পয়েন্টে কেন্দ্র হলো, তারপরে সেই জিনিসটা আমরা যদি আরেকটু ছোট করি, এইখানে ও এন বিন্দুতে আসলে এই এবি কে স্পর্শ করবে, জিনিসটা দেখতে এরকম হবে, তাই না? এইখানে তাহলে আলটিমেটলি আমরা কি বুঝতেছি, যে পি কেন্দ্র বিশিষ্ট আর পি এন ব্যাসার্ধ বিশিষ্ট। সিম্পল, পি এন ব্যাসার্ধ বিশিষ্ট, পি এন যদি আমরা ব্যাসার্ধ নেই, তাহলে আসলে এমনিতেই ও এবি কে কি করবে, স্পর্শ করবে। এবি কে যে স্পর্শ করবে এটা নিয়ে আলাদা করে আসলে আমাদের কনসার্ন থাকতে হচ্ছে না, চিন্তা করতে হচ্ছে না। কেন জানো ব্যাপারটা? এই কারণে, আমি তোমাকে একটু বেসিকটা বুঝাই দিই। যে এইখানে এই মনে করো কেন্দ্র আছে, এই কেন্দ্র বিশিষ্ট যদি আমরা একটা বৃত্ত আঁকি, এই মনে করো একটা বৃত্ত আছে যেটার কেন্দ্র এইখানে এই পয়েন্টে থাকলো। এখন এই বৃত্তের কেসে আমি বলছি যে এইখানে এমন একটা রেখা আছে, এই যে এর উপর একটা বিন্দু আছে এন বিন্দু, এমন একটা রেখা আছে যেই রেখাটা এই এন বিন্দুটার সাথে, এই যে এই এন বিন্দুতে এমনভাবে পাস করছে যে ওখানে আসলে কোণগুলো এই পাশে হয়েছে ধরে নাও 60, আর এই পাশে হয়েছে 120। তাহলে আসলে ওই রেখাটা কি করবে, ওই বৃত্তটাকে ছেদ করে চলে যাবে, তাই না? কিন্তু এইখানে এই কোণগুলো যদি 60, 120 এরকম না হয়, এখানে যদি 90, 90 হয়, তাহলে আসলে কি হবে? তাহলে জিনিসটা যেরকম দাঁড়াবে, তখন ব্যাপারটা যেরকম দাঁড়াবে যে, তখন ব্যাপারটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, এই মনে করো একটা স্ট্রেট লাইন আছে এখানে, এর এই পয়েন্টে আলটিমেটলি এই যে বৃত্তের উপরস্থ কোন একটা পয়েন্টে একটা স্ট্রেট লাইন 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, দুই পাশে 90, 90 করে 180 তৈরি করছে। তাহলে আসলে এই যে এই লাইনটা, এটা অটোমেটিক ওর স্পর্শক হবে। ওর যে স্পর্শক হবে এটা নিয়ে আলাদা করে চিন্তা করার কিছু নেই। আমরা সিম্পলি কি করতে পারি, এই যে এই কেন্দ্র বিশিষ্ট আর এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করলেই চলবে। কথা বুঝছো? দেখো আমি যেটা মিন করছি যে এইখানে আসলে এন বিন্দুতে এবি কে স্পর্শ করে, এইখানে যেহেতু ওরা স্পষ্ট নিজেরাই বলে দিছে পিএন ইজ পারপেন্ডিকুলার টু এবি, তাহলে আসলে ও এন বিন্দুগামী হইলেই এবির উপরে অটোমেটিক্যালি লম্ব হবে, অটোমেটিক্যালি এবি কে স্পর্শ করবে, এবি ওর একটা স্পর্শক হয়ে যাবে। এবি যে ওর একটা স্পর্শক হবে, এই জিনিসটা নিয়ে চিন্তা করার এখানে দরকারই নাই, কারণ ওরা দিয়েই দিছে পিএন ইজ পারপেন্ডিকুলার টু এবি। এই জিনিসটা বোঝানোর জন্য এইগুলো দেখালাম। কথা বুঝছি? তাহলে এখানে আমাদের সলভিং অ্যাপ্রোচ কি হবে, পি কেন্দ্র বিশিষ্ট এন বিন্দুগামী অর্থাৎ পি এন ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে পি কেন্দ্র বিশিষ্ট আর পি এন ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ বের করলেই ডান। আই হোপ আলোচনাটা ক্লিয়ার হয়েছে, বুঝছো কি না? দেখো তাহলে আমাদের ওভারঅল যদি আমরা আমাদের একদম সলভিং অ্যাপ্রোচে যাই, তাহলে কি লিখতে পারবো? দেখো এইখানে আমাদের প্রথমেই পিএন এর ডিস্টেন্স চাওয়া হয়েছে। পিএন এর ডিস্টেন্সের কেসে আমরা কি করতে পারি, এবির সমীকরণটা প্রথমে বের করে রাখলাম, তারপরে সেখান থেকে পি থেকে ওর লম্ব দূরত্বটা নিব, তাই না? তাহলে এবির সমীকরণ যদি বের করতে চাই, এবির সমীকরণ একবারে দেখে জাস্ট কি বলে দেওয়া আছে, এবির সমীকরণের কেসে এ এক্স অক্ষ থেকে কাট করতেছে 10 আর ওয়াই অক্ষ থেকে কাট করতেছে 16, তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে ওর সমীকরণ হবে x/10 প্লাস y/16 ইজ ইকুয়াল টু 1। এই যে স্ট্রেট লাইন ইকুয়েশনটা, এটা কার ইকুয়েশন? এবির ইকুয়েশন। এখন আমাকে পি একটা পয়েন্ট দেওয়া আছে, পি পয়েন্টটা হচ্ছে 10,14, তাই তো? এইখান থেকে এর কি নিব, এইখান থেকে লম্ব দূরত্ব নিব, এই বিন্দু থেকে এই স্ট্রেট লাইনের লম্ব দূরত্ব। আর লম্ব দূরত্বের কেসে আমরা কি জানি, আমরা সিম্পলি যে কাজটা করে দিতে হয় সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনের কেসে এইখানে আমরা যদি লম্ব দূরত্বের ব্যাপারটা লিখতে চাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় √ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এই জিনিসটা থাকলেও নিচে, আর উপরে কি থাকে, উপরে খুব সিম্পলি আমরা এই পয়েন্টটা দিয়ে একে সিদ্ধ করব, সবগুলো জিনিস এক পাশে নিয়ে যাব। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমরা আসলে এখান থেকে কি পেয়ে যাব, এই পিএন এর যে দৈর্ঘ্যটা সেই জিনিসটা পেয়ে যাব। বুঝা গেছে? তাহলে কি করলাম, এখানে এবির সমীকরণ বের করলাম, পি দেওয়া ছিল, ওখান থেকে লম্ব দূরত্ব লাগবে, জাস্ট এখান থেকে এবির সমীকরণ আর পি বিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করার তো আমরা ফর্মুলা জানি, ওই অনুযায়ী বের করে ফেললাম, থাকলো। এরপরে এই যে পিএন থাকলো, এইবার কি হবে, পি কেন্দ্র বিশিষ্ট এবং পিএন ব্যাসার্ধ বিশিষ্ট, পিএন এর লেন্থ তো আমি অলরেডি বের করে ফেলছি, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে খুব সিম্পলি আমরা আবার এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেখানে এই যে পিটা এটা কেন্দ্র হিসেবে আচরণ করবে, অর্থাৎ x - 10 হোল স্কোয়ার প্লাস y - 14 হোল স্কোয়ার এভাবে
থাকবে জিনিসটা। আর এই PN এর যে লেন্থটা এটাকে তো আমরা D দিয়ে ডিনোট করছি, তাহলে D স্কোয়ার আসবে। বুঝছি? আমাদের তাহলে সলভিং অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়েছে? বুঝছি? এখানে তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ, ও কেন্দ্রটা স্পষ্ট দেওয়া ছিল আর ব্যাসার্ধটা আমাদেরকে একটু কষ্ট করে দৈর্ঘ্যটা বের করে নিতে হয়েছে। তারপরে ওখান থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে বৃত্তের সমীকরণ জানবো, বৃত্তের সমীকরণ ওই অনুযায়ী লিখে দিতে পারবো। আই হোপ সলভিং অ্যাপ্রোচটা ক্লিয়ার হয়েছে। আমি যথেষ্ট ধীরে আগানোর ট্রাই করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানকার কেসে আমরা এইভাবে করে আগায় ওর হচ্ছে PN এর লেন্থটা বের করলাম, বুঝছি? এইটাকে আসলে আরও সহজে একদম দেখেই জাস্ট আরও ইজিলি করে ফেলা যায়। ওইটা আমি ওই যে সলভিং ম্যারাথন প্লেলিস্টটা ওখানে আলোচনা করে রাখছি, ওটাতে একটু চেক করে নিও। বুঝছি? এখানে আমরা জেনারেল সলভিং মেথডগুলা যে জাস্ট কী করতেছি, মেইন থিমটা কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে করে আগাবো। এখন ওইখানে আমরা অপটিমাম জিনিসগুলো নিয়ে আলোচনা করব ওই প্লেলিস্টে, তো ওটাও চেক করে দেখতে পারো। ওখানকার কেসে আমি এই জিনিসটার কেসে এই যে পি থেকে এইখানে এর সমীকরণ গঠন করা, তারপর সমীকরণ গঠন করে তারপরে এটার লম্ব দূরত্ব নেওয়া, এইভাবে না করে জাস্ট এক স্টেপে ওটা দেখেই কি করে করা যায় কিভাবে সেই জিনিসটা দেখাইছি, ওটা চেক করতে পারো। আর তোমার যদি মনে হয় যে না ভাই এইখানে আমি এইটুকুতেই কমফোর্টেবল, জাস্ট এইটাই করলেই, এটা করতে পারলেই আমার হয়ে যাবে, তাহলে এইভাবেই করেও কোনো সমস্যা নেই। বুঝা গেছে? ক্লিয়ার হলো? তাহলে আমাদের এই টাইপটা থেকে যে কোয়েশ্চেনটা আসছে সেই ব্যাপারটা ডান। আগাই তাহলে। এরপরে আসি আমরা অক্ষকে স্পর্শ করা। এই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট। এইটার উপরে বেস করে অনেকবার কোয়েশ্চেন আসছে। তো এখানে আমরা এই টাইপটা যখন স্টাডি করব, এইটার বেসিক প্রিভিউটা খুবই ভালো মতো মাথায় নিতে হবে। জাস্ট বেসিক প্রিভিউর কেসে যেই পয়েন্টগুলো বলবো, ওই পয়েন্টগুলো যদি তুমি ঠিকঠাক মাথায় রাখতে পারো, দেখবা এই টাইপের কোয়েশ্চেন খুবই সহজে, খুবই ইজের সাথে আমরা সলভ করতে পারবো। আমরা একটু এটার বেসিক প্রিভিউটা দেখে নিই। দেখো, এইখানে অক্ষকে স্পর্শ করা এই টাইপটার মধ্যে কোয়েশ্চেনে যেটা বলা থাকবে সেটা হচ্ছে এরকম যে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই ধরনের জিনিসপত্র দিবে। তোমাকে উভয় অক্ষকে স্পর্শ করে এই ধরনের জিনিসও দিতে পারে। আমরা একটু দেখি যে তাহলে আমরা কি করতে পারি। যদি বলে দেয় যে কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এই জিনিসটা যদি বলে দেয়, আমরা 3টা পয়েন্ট সাথে সাথে নোট ডাউন করব। কীরকম ব্যাপারটা? আমরা আমাদের সলভিং অ্যাপ্রোচটা এরকম হবে যে আচ্ছা, আমাকে যখনই প্রশ্নের মধ্যে কোনো একটা বৃত্ত বলে দিচ্ছে এই এক্স অক্ষকে স্পর্শ করে, সাথে সাথেই আমি ওর প্যারালালি ওই জিনিসটা 3টা জিনিস মাথায় নিব। 3টা জিনিস প্যারালালি লিখে ফেলতে পারি অথবা মাথায় নিতে পারি যে আচ্ছা, এই 3টা জিনিস অবশ্যই আমি মাথায় রাখলাম, এগুলোকে আমরা ডমিনেট করব, এগুলোকে আমরা ইউজ করার চেষ্টা করব। সেই 3টা জিনিস কি কি একটু দেখি। এইখানে এক্স অক্ষকে স্পর্শ করলো, কোনো একটা বৃত্তকে এক্স অক্ষকে স্পর্শ করার সাথে সাথেই প্রথম কথা হচ্ছে ওর g²=c থাকলো। দ্বিতীয় কথা হচ্ছে যদি বলে দেয় এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শ বিন্দুটা এক্স অক্ষকে যে ও স্পর্শ করে, ওর স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে প্রশ্নে এরকম বলবে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, এরকম কথাবার্তা বলবে। যেমন এই যে এখানে বলে দিছে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওর স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা দেওয়া আছে। এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা হবে -g,0 থাকলো। 2টা তথ্য। অ্যান্ড লাস্ট তথ্য হচ্ছে যে যখনই কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে, ওর ব্যাসার্ধের ভ্যালুটা হবে ওর কেন্দ্রের স্থানাঙ্কের মড অফ কোটি। বুঝছি? তাহলে মড অফ এফ অথবা মড অফ কে। দেখো বুঝছো কিনা? তার মানে যখনই বলবে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে আসলে সাথে সাথে আমরা 3টা তথ্যকে ডমিনেট করার ট্রাই করব। আমাদের সামনে এই 3টা তথ্যকে আমরা আমাদের ওয়ার্কিং অপশন হিসেবে রাখবো। সেই 3টা তথ্য কি কি আমরা লিখেও রাখতে পারি, মাথায় রাখতে পারি। সেটা কি কি? সেটা হচ্ছে যে এক্স অক্ষকে স্পর্শ করছে মানেই হলো g²=c, ওর হচ্ছে যে স্পর্শবিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -g,0, আর হচ্ছে ওর ব্যাসার্ধের কেসে ওই বৃত্তটার ব্যাসার্ধ হবে কি r= মোড অফ ওর কেন্দ্রের কোটি। এখন কেন্দ্রের কোটিকে তুমি মোড অফ এফও লিখতে পারো, মোড অফ এফ লেখা যায় আর মোড অফ -f লেখা সেম কথা, তুমি মোড অফ কে এইভাবে চিন্তা করতে পারো। তাহলে r= মোড অফ এফ মোড অফ কে, এইভাবে যেভাবে আমরা চিন্তা করি রাখলাম। গেল এটা কথা। এখন এইবার একইভাবে আমরা এবার দেখব যে ওয়াই অক্ষের কেসে আমরা কি লিখতে পারবো। তাহলে ওয়াই অক্ষের কেসে যদি আমরা একই জিনিস একইভাবে আগানোর ট্রাই করি, তাহলে কি হবে? ওয়াই অক্ষের কেসে যেরকম হবে ঘটনাটা সেটা হচ্ছে এরকম যে ওর কেসে f²=c হবে, আর ওর ওয়াই অক্ষের স্পর্শবিন্দু স্থানাঙ্কটা যদি বলা যায় যে ওয়াই অক্ষকে 0, এত বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওর স্পর্শবিন্দুটা হবে 0, এখানে যেমন হচ্ছে -g,0, এখানে হবে 0, -f। তারপরে এখানে কি হবে? এখানে কি হয়েছে? ব্যাসার্ধের মানটা হয়েছে এক্স অক্ষকে স্পর্শ করা মানেই ব্যাসার্ধ হচ্ছে
ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু মোড অফ কেন্দ্রের কোটি, এবার হবে কেন্দ্রের ভুজ, অর্থাৎ মোড অফ এইচ অথবা মোড অফ জি, যেটাই চিন্তা করি। এই গেল এক্স অক্ষকে স্পর্শ করলে এই তিনটা তথ্য সাথে সাথে মাথায় নিব, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এই তিনটা তথ্য সাথে সাথে মাথায় নিব। আর যদি বলে এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয়কে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে এই দুইটার একসাথে কম্বিনেশন, আমরা দুইটা জিনিস কম্বাইন করব, তখন আমরা কি বলতে পারবো, জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। কারণ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এখান থেকে পাইছি, এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এখান থেকে পাইছি, মানে ব্যাপারটা হলো এরকম, ওই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করার যে শর্ত সেটাকেও মেনটেন করে, ওয়াই অক্ষকে যে স্পর্শ করার শর্ত এটাকেও মেনটেন করে। তাহলে লিখবো তখন জি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তখন এক্স অক্ষের যে স্পর্শবিন্দুটা সেটার স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো, ওয়াই অক্ষেরটা হবে জিরো কমা মাইনাস এফ। তারপরে ওইটার ক্ষেত্রে তখন আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর ইজ ইকুয়াল টু মোড অফ এইচ ইজ ইকুয়াল টু মোড অফ এফ, অথবা আর ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু মোড অফ এইচ ইজ ইকুয়াল টু মোড অফ কে, অথবা বলতে পারি আর ইজ ইকুয়াল টু মোড অফ জি ইজ ইকুয়াল টু মোড অফ এফ, অর্থাৎ মোড অফ জি মোড অফ এফ এই দুটো সেম হয়ে যাবে, মোড অফ এইচ মোড অফ কে এই দুটো সেম হয়ে যাবে, বুঝছি? এই আর কি। তাহলে এখান থেকে এই ব্যাপারগুলো আমাদের বেসিক প্রিভিউগুলো আমরা মাথায় রাখলাম। এগুলোতে কেন এত ধীরে ধীরে এত কিছু বললাম, এত কথা, কারণ এই যে এই পয়েন্টগুলো ঘুরে ফিরে এগুলো থেকেই কোয়েশ্চেন হবে। এই যে এই জিনিসটা বললাম এইটা এখন দেখো, এইখানে অক্ষকে স্পর্শ করার উপর বেস করতে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তাই না? সবগুলোর কেসে আমি জাস্ট এইগুলো জিনিস মাথায় নিয়েই আগাবো, জাস্ট বারবার কনস্ট্যান্টলি এইগুলোকে মাথায় নিয়ে আগাবো, অ্যান্ড দেখবা অনেক কেসে জাস্ট কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথে এই কোয়েশ্চেনটা সলভ করা যায়, জাস্ট পড়ার সাথে সাথে দেখেই। বুয়েট কোয়েশ্চেন কিন্তু একদম সার্টেন একটা সালের কোয়েশ্চেন, দেখবা অনেকগুলো জাস্ট দেখেই বলে দেওয়া যাবে, এই কারণে এটা এত ধীরে এত গুরুত্ব দিয়ে বলা, বুঝা গেছে? এখন এই কাজগুলো থাকলো, এইবার আমাদের একটু মাথায় নেওয়া উচিত এই যে বৃত্তের ইকুয়েশন বারবার আমাকে বের করতে দিচ্ছে। আচ্ছা, একটা বৃত্তের ইকুয়েশন বের করতে দেওয়া বলতে মূলত আসলে কি দেওয়া হয়, টাস্কটা কি দেওয়া হয় আমাকে? যখনই একটা বৃত্তের ইকুয়েশন বের করতে দিচ্ছে তখন মূলত আমাকে টাস্ক দিচ্ছে তিনটা জিনিস বের করার। একটা বৃত্তের সার্বজনীন ইকুয়েশনে অজানা জিনিস কি কি একটু দেখো তো তুমি। এইখানে একটা বৃত্তের সার্বজনীন ইকুয়েশনে অজানা জিনিস হচ্ছে জিএফসি। তাহলে আমার যখনই বলবে কোনো একটা বৃত্তের ইকুয়েশন চাওয়া হচ্ছে, বারবার করে আমাকে মেনলি জানতে চাওয়া হচ্ছে জিএফসি এর ভ্যালু, কথা শেষ, বুঝা গেছে? যখনই আমাকে কোনো একটা বৃত্তের সমীকরণ জানতে চাওয়া হচ্ছে, আমাকে অলওয়েজ টার্গেট রাখতে হবে এটার জি, এটার এফ, এটার সি, এই তিনটা জিনিসের ভ্যালু কেমনে বের করা যায় এইটাতে যাওয়ার। এই টার্গেটটা মাথায় রেখে ওই অনুযায়ী যদি আমরা আগাই তাহলে অনেক কেসে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, অ্যান্ড আমরা বুঝতে পারবো যে আচ্ছা আমরা কি করতেছি, কোন দিকে যাচ্ছে, আসলেই সলভ করা যাবে কিনা, আমরা এই জিনিসটার কেসে আমরা যে এই উপায়ে আগাচ্ছি এটা ঠিক হচ্ছে কিনা, এই সব কিছু খুব ক্লিয়ারলি আমাদের মাইন্ডে ভিজিবল হবে। আগাই তাহলে এখানে দেখো, এইখানে বলছে অক্ষকে স্পর্শ করার কোয়েশ্চেনে, এখানে 99-2000 এই সেশনে কোয়েশ্চেন আসছিল এ দিয়ে অতিক্রমকারী, এই বিন্দুটা একটা সার্টেন একটা বিন্দু দেওয়া ছিল, এখানে টিক মার্ক দেওয়া আছে, মানে এই বিন্দুটা পুরোপুরি দেওয়া ছিল, ভুজ কোটি পুরোপুরি এই জিনিসটা স্পষ্টভাবে দেওয়া ছিল। তাহলে এ দিয়ে অতিক্রমকারী এটা বলছে, আর এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে। এইবার দেখো, এখন যখন আমি এই কোয়েশ্চেনটা গো থ্রু করতেছি আমি কিভাবে চিন্তা করব, এই বিন্দু দিয়ে অতিক্রমকারী এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, আমি যখনই দেখলাম এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমার মাথায় থাকবে যে আমি তিনটা তথ্যকে ডমিনেট করার ট্রাই করব। কি কি? যে আচ্ছা এর কেসে এক্স অক্ষকে স্পর্শ করছে মানে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, এর স্পর্শ বিন্দুটার কেসে মাইনাস জি কমা জিরো, আর এখানকার কেসে আর ইজ ইকুয়াল টু মোড অফ কি হবে, মোড অফ কে, কেন্দ্রের কোটি আর কি। তাহলে এখন এই অনুযায়ী আগে দেখি তো কি হয়, এক্স অক্ষকে স্পর্শ করছে তার মানে আমি সাথে সাথে লিখে দিলাম জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, থাকলো। এরপরে এখন কথা হচ্ছে এখানকার কেসে এর স্পর্শবিন্দুটা স্পষ্ট দেওয়া আছে, এর স্পর্শবিন্দু বলে দিচ্ছে 2,0 বিন্দুতে স্পর্শ করে, তাহলে এখানে দেখেই তো বোঝা যাচ্ছে এটা হবে মাইনাস জি কমা জিরো। আমি তো চাচ্ছি, আমি তো মাথায় রাখতেছি যে ওইগুলো ডমিনেট করবো, আমার তো টার্গেটই ওগুলো, বুঝছি? তাহলে এখানে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা হচ্ছে মাইনাস জি কমা জিরো, তার মানে মাইনাস জি এর ভ্যালু 2, দেখেই বোঝা গেল। দেখেই আমরা মাইনাস জি এর ভ্যালু 2, তার মানে জি এর ভ্যালু কত, -2, জি এর ভ্যালু -2 মানে সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 4। দেখো বুঝছো কিনা, লিখে দেখাবো। দেখো এইখানে এক্স অক্ষকে স্পর্শ করে মানেই হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, স্পর্শবিন্দু মাইনাস জি কমা জিরো, আর ইজ ইকুয়াল টু মোড অফ কে। তাহলে এখন এই তিনটা তথ্যকে যদি আমরা ডমিনেট করতে চাই, ওর স্পর্শবিন্দুটাতে দেওয়াই আছে, তাহলে এখানে এত বিন্দুতে স্পর্শ করে, তার মানে 2,0 মানেই হচ্ছে এটাই হলো মাইনাস জি কমা জিরো। তাহলে এখানে মাইনাস জি কমা জিরো যদি এটা হয় তাহলে মাইনাস জি ইজ ইকুয়াল টু 2, তার মানে জি ইজ ইকুয়াল টু -2। জি ইজ ইকুয়াল টু যদি -2 হয় আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করছে মানে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, সি তার মানে জি স্কোয়ার, অর্থাৎ তাহলে কত আসবে 4। তাহলে দেখো এইটা জাস্ট আমরা যদি ঠিকঠাক বুঝি যে আচ্ছা আমার আসলে টার্গেট কি, করতে হবে কি, আমরা কোন দিকে আগাবো, তাহলে আসলে অনেকগুলো কোয়েশ্চেন জাস্ট দেখেই আনসার করে ফেলা যাবে। এখানকার কেসে এই কোয়েশ্চেনটা দেখার সাথে সাথেই আমাদের এই জিনিসগুলো যদি আমাদের মাথায় ঠিকঠাক থাকে, এটা দেখার সাথে সাথেই বলতে পারা উচিত যে
এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করছে, এত বিন্দুতে, তার মানে আলটিমেটলি মাইনাস জি ইজ ইকুয়াল টু 2, তার মানে জি ইজ ইকুয়াল টু মাইনাস 2, জি এর ভ্যালু ডান। আমার তো বৃত্তের সমীকরণ চাইছে মানেই বলে দিছি তিনটা ভ্যালু চাইছে, জি এফ সি, এই তিনটা ভ্যালু বের করতে পারা মানে কাজ শেষ। এখানে দেখার সাথে সাথেই জি এর মান মাইনাস 2, জি এর মান মাইনাস 2 মানে সি এর মান কত, জি স্কোয়ার না, এক্স অক্ষকে স্পর্শ করছে যেহেতু, তাহলে সি এর মান 4, জি আর সি জাস্ট দেখেই ডান। জাস্ট এখন আমার এফ লাগবে, এফ এর জন্য আরেকটা ক্লু দিবে, খুব সিম্পল কথা। তাহলে এইভাবে করে আগালে তুমি আসলে বুঝবা যে তুমি কি করতেছো, কোনটা ক্লু কি কারণে দিছে, সব কিছু তোমার কাছে ভিজিবল হবে। বুঝছি। তাহলে এটা দেখার সাথে সাথেই জি ক্লিয়ার, সি ক্লিয়ার, এগুলো তো আমি লিখে দেখাইছি, পরের বার থেকে লিখবো না, আমরা জাস্ট ট্রাই করব মুখে মুখেই বলার। এখন কথা হলো এই জিনিসটা গেল, জি সি জানা শেষ, এবার এখন আমাদের টার্গেট কি, আরেকটা তথ্য দিবে। কেন দিবে? কারণ আমার তো তিনটা তথ্য লাগবে, জি লাগবে, এফ লাগবে, সি লাগবে। জি আর সি আমি তো কোয়েশ্চেন দেখেই দেখার সাথে সাথেই বলে দিছি, জি মাইনাস 2, সি 4, ডান। এবার এফ লাগবে, এফ এর জন্য আরেকটা তথ্য দিয়ে দিছে, এই যে এই বিন্দুগামী, শেষ। এখন আমরা এফটা ওখান থেকে বের করব কিভাবে, দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাই তো? এখন এখানকার কেসে জি ডান জেনে গেছি, সি জেনে গেছি, জি আর সি এর ভ্যালুগুলো একটু বসায় দাও তো। জি আর সি এর ভ্যালু যদি আমরা বসায় দিই, জি আর সি এর ভ্যালু কত আসছে, এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস 2gx, জি এর ভ্যালু হচ্ছে মাইনাস 2, তার মানে 2gx মানে হচ্ছে মাইনাস 4x প্লাস 2fy প্লাস সি, সি এর ভ্যালু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 0। দেখো এই পুরো সমীকরণটাতে একটাই অজানা আছে, তিনটা অজানা ছিল জিএফসি, জিসি তো জেনে গেছে, একটাই অজানা আছে এফ। এখন এখানে এই যে এই সমীকরণটা দিয়ে কোন বিন্দু পাস করে, এই বিন্দুটা পাস করে, এই বিন্দুটা বসায় দাও, এই বিন্দু স্থানাঙ্ক বসাই দিলে এফ পাই গেল, শেষ। এফটা দিছিল কেন বুঝছো, ইন্ডিকেশনটা বুঝছো, কোয়েশ্চেনের ইন্ডিকেশনগুলো ক্লিয়ার হতেছে, কোয়েশ্চেনের যে সলভিং অ্যাপ্রোচ এগুলো কি ভিজুয়ালাইজেশন আরো ক্লিয়ার হচ্ছে, আই গেস হচ্ছে, যদি যা আগে জেনে না থাকো তাহলে। এখানকার কেসে তাহলে এবার এই বিন্দুটা দিছেই এই কারণে যাতে এখানে বসায় তুমি এফ এর মানটা বের করতে পারো, বুঝছো? এখন তাহলে এখানে বসাই দিবা, যেহেতু এই বিন্দু দিয়ে পাস করে তাহলে আলটিমেটলি ওটাকে সিদ্ধ করবে, ডান, এফ এর মান পাওয়া শেষ। ক্লিয়ার হয়েছে? এখন এই যে অক্ষকে স্পর্শ করার কেসে এই প্রথম কোয়েশ্চেনে অনেক টাইম দিলাম, এইটা এই কারণেই দিচ্ছি যাতে পরের কোয়েশ্চেনগুলোতে টাইম আমাকে খুব বেশি দিতে না হয়। আগাই তাহলে পরেরগুলো আগানো ট্রাই করি। এইবার কি বলছে, এইবার তার আরেকটা কোয়েশ্চেনে বলছে তারপরে যে এ কেন্দ্র বিশিষ্ট, তার মানে ওর কেন্দ্রটাই দেওয়া আছে, এখানে তুমি এইচ কমা কে দেওয়া আছে, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো মাইনাস জি কমা কি মাইনাস এফ দেওয়া আছে, থাকলো মাইনাস জি মাইনাস এফ দেওয়া আছে, অথবা এইচ কে দেওয়া আছে, ওর এ কেন্দ্র বিশিষ্ট এটা দেওয়া আছে, তারপরে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে একটা বৃত্তের বলে দিছে ওটা এইটা কেন্দ্র বিশিষ্ট, ফাইন, এই তথ্য টোটালি গিভেন, এ টোটালি গিভেন, এই যে দুইটাই টিক মার্ক আছে, মানে পুরোটা দেওয়া আছে, এক্স অক্ষকে স্পর্শ করে এটা দেওয়া আছে, থাকলো। এরপরে ওর ইকুয়েশন চাইছে, ওয়াই অক্ষে ছেদক অংশ চাইছে। এখন দেখো এইটার কেসে আমি একটু মুখে মুখে আগানো ট্রাই করব, দেখো মিলাইতে পারো কিনা, আলটিমেটলি তুমি একটু চেক করো যে কতটুকু ক্লিয়ার হলো তোমার আন্ডারস্ট্যান্ডিংটা। এই কেন্দ্র বিশিষ্ট এটা দেখার সাথে সাথে আমি বুঝলাম এইচ কমা কে দেওয়া আছে, ফাইন, থাকলো। এক্স অক্ষকে স্পর্শ করে এইটা দেখার সাথে সাথে আমার হিট করা উচিত যে আচ্ছা আমার তিনটা পয়েন্টকে ডমিনেট করার চেষ্টা রাখতে হবে। এক্স অক্ষকে স্পর্শ করে মানে জি স্কোয়ার ইকুয়াল টু সি, স্পর্শবিন্দুটা হচ্ছে মাইনাস জি কমা 0, আর ওর আর ব্যাসার্ধ আর ইকুয়াল টু মড অফ কি কেন্দ্রের কোটি, তাই না? এখানে তো কেন্দ্রটা দেওয়াই আছে, তাহলে কেন্দ্রের কোটি এখান থেকে পাবো, থাকলো। এইটুকু রাখলাম। এবার এখন তাহলে ওই অনুযায়ী আগাই, আর আমার মেইন টার্গেট কি, বৃত্তের সমীকরণ চাবে বারবার করে, সমীকরণ চাবে মানে তিনটা জিনিস চাবে, জি এফ সি, দ্যাটস ইট, বুঝা গেছে? এই অনুযায়ী আগানো ট্রাই করি, দেখি এখন এখানকার কেসে প্রথম কথা হচ্ছে এই এক্স অক্ষকে স্পর্শ করে ওই যে তিনটা আমি তথ্য বলছি, যেই তথ্যগুলোকে আমরা ডমিনেট করার ট্রাই করব, এইগুলা এখানকার মাঝে এইটা আমি ক্লিয়ারলি পাচ্ছি এখান থেকে, তাই না? আর ইজ ইকুয়াল টু মড অফ কে হয়ে যাবে, তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে এইখানে এই কেন্দ্র বিশিষ্ট মানে জি আর এফ অলরেডি ডান, জাস্ট প্রশ্নে দিয়েই দিছে জি এফ, তাহলে জি এফ হয়ে গেছে, আমার এখন দরকার সি, ঠিক আছে, সিটা বের করার ট্রাই করবো, আগাই। এখন এখানে এই যে আলটিমেটলি আমরা দেখতেছি আর এর ভ্যালুটা এইখান থেকে ওর ব্যাসার্ধের মানটা আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করছে মানে কেন্দ্রের কোটি, ওর কেন্দ্রটা তো স্পষ্ট দেওয়া আছে, ধরে নিলাম কেন্দ্রটা হচ্ছে 5,4 দিলাম আর কি ইচ্ছে মতো। তাহলে এখন এখান থেকে আর ইজ ইকুয়াল টু মড অফ 4 মানে 4, ব্যাসার্ধ জানো, কেন্দ্র ব্যাসার্ধ জানো, ডিরেক্ট তুমি এখান থেকে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেটা দিয়ে একবারে এক লাইনে ম্যাথটা করতে পারবা, এক লাইনে। তুমি জাস্ট এখান থেকে এর আন্ডারলাইন করবা এইচ কমা কে দিয়ে বা মাইনাস জি মাইনাস এফ দিয়ে। তাহলে আমি প্রথমে এইচ কমা কে দিয়ে দিই, তারপরে জি এফ দিয়ে দেখাবো। এইচ কে দিয়ে করলাম,
তাহলে এইচ জানি কে জানি, এখন আমার জাস্ট আর লাগবে। আর তো মানেই হচ্ছে মড অফ কে হবে, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করা মানে এটা। তাহলে আলটিমেটলি এই লাইন লিখলাম, এই লাইন লেখার সাথে সাথে এই ইকুয়েশন লিখবো, ম্যাথ শেষ। 2 লাইনে ম্যাথ শেষ, বুঝছি? গেল এটা। এখন এটা তুমি গেল এইচ কে আর আর দিয়ে চিন্তা করলে এইভাবে করে তুমি সমীকরণটা লিখতে পারো। এখন তুমি যদি ভাবো যে ভাই আমি জিএফ দিয়ে লিখতে চাচ্ছি, জিএফসি ওই অনুযায়ী আগাবো, সেটা দিয়েও করতে পারো, আগাও। তাহলে তুমি এখানে কোয়েশ্চেনের গিভেন তথ্য থেকে জি আর এফ জানা শেষ, এখন তোমার দরকার সিটা, তাই না? সিটা কোত্থেকে পাবো? এই যে আর এর মান তুমি ডিরেক্ট পাচ্ছ, এক্স অক্ষকে স্পর্শ করে এই শর্ত থেকে আর এর মান ডিরেক্ট পেয়ে গেছো। আর কে কি লেখা যায় বলো? আর কে লেখা যায় না √g² + f² - c ইজ ইকুয়াল টু, এখানে 4 থাকতেছে, আমি জাস্ট কথার কথা ফর এক্সাম্পল 4 নিছি। এখন এখানে দেখো স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার যদি করে দাও g² + f² - c ইজ ইকুয়াল টু 16, g² টোটালি জানো, f² টোটালি জানো, c পাবা না? c আরামসে পেয়ে যাবা, c এখান থেকে পেয়ে গেলা, c পেয়ে গেলা। তাহলে এখানে অলরেডি তোমার gf জানা ছিল, c জানো, তোমার তো বৃত্তের ইকুয়েশনে আছেই তিনটা জিনিস অজানা, gf c, gf অলরেডি জানতা, c জানলা, শেষ। বুঝছি? এখানে তোমাকে এইভাবে করে জিনিসগুলো আগালে সহজ হবে, বুঝা গেছে? তো আমাদের এই ধরনের কেসে যখনই বলবে অক্ষকে স্পর্শ করছে, এইখানে আসলে বেশিরভাগ কেসে কোয়েশ্চেনটা দেখেই কয়েকটা তথ্য জানা থাকে, দেখার সাথে সাথেই কয়েকটা তথ্য জানা থাকে। আলটিমেটলি তখন জাস্ট ওইগুলো খালি জাস্ট লিখে লিখে আগাইলেই হয়ে যায়, কয়েক লাইনেই ম্যাথ শেষ, বুঝা গেছে? আগাই তাহলে এবার। এটা কিন্তু দুই উপায়ে বলছি, এইচ কে আর দিয়ে যেভাবে করতে পারো ডান সেটাও দেখাইছি, প্লাস জিএফসি দিয়ে যেভাবে দেখাতে পারো সেটাও ডান সেটাও দেখাইছি। এই যে এখান থেকে সি পাইলে তো বাকি ইকুয়েশন লিখতে পারবা, আগাই। এরপর এখন দেখো এইটার কেসে আরো কম কথা বলার ট্রাই করব, ডিরেক্ট জাস্ট সলভিংটা বোঝানোর ট্রাই করব। বলে দিছে এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে মানে g² = c - g, 0 r = mod of k। এখানে -g, 0 দেওয়াই আছে, তাহলে এখান থেকে g পেয়ে গেলাম -4, g - 4 পাইছি, c = g², তার মানে 16, cg পাওয়া শেষ, f লাগবে, f এর জন্য আরেকটা তথ্য দিবে, f এর তথ্য দিয়ে দিছে y অক্ষ থেকে 6 একক জ্যা কর্তন করে, y অক্ষ থেকে যদি জ্যা কর্তন করে সেটার আমরা কি জানি 2√f² - c, এখান থেকে এটা 6, এখানে সি অলরেডি জানি, ওই যে ওখান থেকে সি দেখেই জানা শেষ, সি জানি, এফ জানবো, ম্যাথ শেষ। কথা বুঝছি? এই জিনিসটা যাতে এইভাবে দেখেই জাস্ট একদম দেখার সাথে সাথেই, এইটার কেসে এগুলো তো আমি তার লিখছি, এখানকার কেসে তুমি তো কোয়েশ্চেনটা একবার জাস্ট পড়ার সাথে সাথেই জি এর মান কত আর সি এর মান কত এটা মুখেই বলতে পারার কথা। জি সি যদি জেনে যাও, এফ লাগবে তোমার একটা মাত্র তথ্য লাগবে, এফ এর জন্য আরেকটা তথ্য দিবে ওরা, সিম্পল ওটাকে ডমিনেট করবা, শেষ। জিএফসি চিন্তাই জেনে গেলা, জিএফসি জেনে গেলে বৃত্তের সমীকরণ জেনে গেলা, বুঝা গেছে? সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখানে কিন্তু এফ এর কিন্তু ভ্যালিড দুইটা মান আসবে, খেয়াল রেখো, এখানকার কেসে এফ এর একটা মান নিও না, আবার এফ এর এখানে দুইটা মান আসবে। কত আসবে দেখো তো, এখানে 6 2 দিয়ে ভাগ করলাম, 3 স্কোয়ার করলাম, 9 9 16 25 5 +-5, তাহলে এফ এর মান +-5 আসবে। তাহলে জি এর মান -4, এফ এর মান +-5, সি এর মান 16, জি এফ সি জানো, সমীকরণ জানো, শেষ, ডান। বুঝা গেছে? ওকে, সো আই হোপ এই জিনিসটাও পারবো। আগাই, আরো কোয়েশ্চেন আসছে এখান থেকে। এইবার দেখো এই যে আবার বলছে এক্স অক্ষকে স্পর্শ করার উপরে আরো কোয়েশ্চেন দিছে, এটা 16-17তে আসছে। এই কোয়েশ্চেনটা হুবহু তুলা আছে, পুরোটা তুলা আছে, দেখি তো আমরা এটা সলভ করতে পারি কিনা। এখানে এক্স অক্ষকে স্পর্শ করছে, সাথে সাথেই আমার মাথায় রাখতে হবে তিনটা জিনিসকে ডমিনেট করা ট্রাই করব। ও কি করে, ওর হচ্ছে g² কে সি লিখতে পারবো, আর কে আচ্ছা আন্ডু হয়ে গেছে, মানে g² কে সি লিখতে পারবো, আর কে লিখতে পারবো mod of k, এবং আর কি লিখতে পারবো, আর হচ্ছে ওর স্পর্শবিন্দুটা লিখতে পারবো -g, 0। এখন এই তিনটা তথ্য মাথায় রাখলাম, ওই অনুযায়ী আগাই, দেখি কোনটাকে কিভাবে ডমিনেট করা যায়। এক্স অক্ষকে স্পর্শ করে 1 1 বিন্দু দিয়ে যায়, আচ্ছা এই বিন্দু দিয়ে যায়, তার মানে এটা দিয়ে আমি সিদ্ধ করতে পারবো ওর ইকুয়েশনটা। আর ওর কেন্দ্রটা x + y = 3 এই রেখার উপরে প্রথম চতুর্ভাগে অবস্থিত, ফাইন। তাহলে এখান থেকে ওর কেন্দ্র সম্পর্কে কথাবার্তা বলছে। আমরা কেন্দ্রের কেসে কি জানি, কেন্দ্র মানে হচ্ছে -g - f, তাই তো? তাহলে ওর হচ্ছে কেন্দ্রের ভুজটা হচ্ছে -g আর ওর কোটিটা -f, তাহলে -f দিয়ে দিই। আরে বুঝছো কি লিখছি? বুঝার তো কথা, কেন্দ্রটা এই রেখার উপরে অবস্থিত, তার মানে কেন্দ্রের স্থানাঙ্কটা ওকে সিদ্ধ করবে না? কোন একটা বিন্দু যদি একটা রেখার উপরে থাকে তাহলে ওই স্থানাঙ্কটা তো ওকে সিদ্ধ করার কথা, অফকোর্স সিদ্ধ করবে। ওর কেন্দ্রে যেহেতু -g - f, তাহলে আলটিমেটলি ওই কেন্দ্রটা এই সমীকরণকে, ওই কেন্দ্রটা যেহেতু এই সমীকরণের উপরে আছে, একে সিদ্ধ করবে, ওকে সিদ্ধ করবে, মানে হচ্ছে -g - f এর মান -g - f = 3, তার মানে g + f = -3 থাকলো। এইখান থেকে তাহলে আমাদের কেসে কি হলো আমরা দেখতেছি,
আমাদের মেইনলি তিনটা তথ্য দরকার, জিএফসি। এখন এই জিএফসি এর মধ্যে জি প্লাস এফ এর ভ্যালু জানি, ফাইন থাকলো। এরপরে এইখানে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তার মানে সিটা আসলে জি স্কোয়ার দিয়ে এক্সপ্রেসড হয়ে গেছে। তাহলে আমাদের মেইনলি চলক ছিল তিনটা, অজানা জিনিস ছিল তিনটা, জি এফ সি। দেখো প্রবলেম সলভিং মেন্টালিটিতে তোমাকে থাকতে হবে। এখানে আলটিমেটলি তোমার অজানা জিনিস তিনটা, জি এফ সি, এইগুলোকে ক্র্যাক করবো কেমনে, এই টেন্ডেন্সিতে অলওয়েজ তোমাকে থাকতে হবে। তাহলে দেখবা কোনো না কোনো ওয়ে অবশ্যই বের হবে। সলভেবল জিনিসপত্রই তো তোমাকে দিবে কোয়েশ্চেনে, তাই না? তো এখন এখানকার কেসে আমার অজানা জিনিস জিএফসি। এখন এখানে আমি যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে বলেই দিছে, তার মানে সি কে জি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন আমার অজানা জিনিস আর তিনটা না, এখন অজানা জিনিস দুইটা, বুঝছি? কারণ এই যে সি কে জি স্কোয়ার লিখতে পারতেছি, তাহলে অজানা জিনিস তো দুইটা, হয় জি আর এফ। এই জি আর এফ, এই দুইটা জিনিস জানতে হবে। এই দুইটা জিনিস জানা ট্রাই করবো। তো এই দুইটা জিনিস জানার জন্য দুইটা তথ্য লাগবে, দুইটা তথ্য দিয়ে দিছে, তো অফকোর্স সলভ করা যাবে। আগাই তাহলে, বুঝছো আমার মানে মাইন্ডসেটটা, বুঝছো থট প্রসেসটা বোঝা ট্রাই করছো যে আমি আসলে কি বলতে চাইছি? তাহলে এখানে আমাদের আসলে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি। সি এর জায়গায় লিখতে পারবো ডাইরেক্ট জি স্কোয়ার। কেন লিখতে পারবো? কারণ ওই যে এক্স অক্ষকে স্পর্শ করছে। প্লাস এখন আমাদের টার্গেট হচ্ছে যে এইখানে আমাদের এই যে দুইটা অজানা জি আর এফ, এই জন্য দুইটা তথ্য লাগবে। দুইটা তথ্য দিছে, তো এই যে 1 1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই তথ্যটাকে আমরা এখানে বসায় সিদ্ধ করে দিতে পারবো। এইটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে জি প্লাস এফ ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। এই দুইটা তথ্য, এই তো এখন এই দুইটা থেকেই আগাই। তাহলে এখান থেকে আমরা তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা 1 1 দিয়ে যদি সিদ্ধ করে দিই, তাহলে আসলে এখানে আসে 1, এখানে আসলে 1, এখানে 1, এখানে 1, তাহলে এখানে 2 কমন নিলে জি প্লাস এফ প্লাস জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এই তো এখানে জি প্লাস এফ এর ভ্যালু বসাই দিতে পারবো -3, এখানে বসাই দিব -3 বসাই দিব। যদি -3 বসাই দিই, তাহলে এখান থেকে পুরোটার সব কিছুর ভ্যালু জানি, জাস্ট জি স্কোয়ারের ভ্যালু জানি না। তো আলটিমেটলি বুঝাই যাচ্ছে জি স্কোয়ারের ভ্যালু এগুলো সব ওপাশে নিয়ে গেলে আলটিমেটলি এমনিতেই জি স্কোয়ারের ভ্যালু জেনে যাওয়া যাবে। তাহলে জি স্কোয়ারের ভ্যালু জানলাম, তাহলে জি এর ভ্যালু পসিবল পাবো দুইটা, প্লাস মাইনাস সামথিং। কত পাবো দেখো তো, এখানে -3 মানে -6 প্লাস 2 -4, ওপাশে গেলে +4, তাহলে +-2 পাবো। জি এর ভ্যালু +-2 কোনটা নিতে পারবো? স্পষ্ট বলে দিছে প্রথম চতুর্ভাগে অবস্থিত কেন্দ্রটা, এই কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। কেন্দ্র যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয়, তার মানে কি বুঝো তো? কেন্দ্র যদি প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় এইখানে, তার মানে অবশ্যই ওর ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। ভুজ যদি পজিটিভ হয়, তার মানে জি এর মান কি নেগেটিভ? জি এর মান হবে নেগেটিভ, তার মানে জি এর মান -2 চলে গেল। জি জানো, এফ তো জানোই, আর সি জানার তো কষ্ট করে দরকার নেই, সি মানেই তো জি স্কোয়ার। তাহলে এখান থেকে জি হচ্ছে -2, এফ কত? তাহলে জি যদি -2 হয়, ওপাশে গেল +2 হয়ে গেল, -3 +2 -1, তাহলে এফ হচ্ছে -1। জি জানলাম, এফ জানলাম, সি তো আলটিমেটলি জি স্কোয়ার হবে, বোঝা যাচ্ছে এটা 4। এই তো জি এফ সি তিনটাই জানা শেষ। বুঝা গেছে? তোমাকে ওই টেন্ডেন্সিতে থাকতে হবে যে আচ্ছা আমার এই অজানা, ওগুলোকে কেমনে এখান থেকে ডিডাক্ট করা যায়, এই টেন্ডেন্সিতে সবসময় থাকতে হবে। তাহলে কোনো না কোনো ওয়ে অবশ্যই বের হবে। বুঝছি, আই গেস এটাও ক্লিয়ার হয়েছে। আগাই। এরপরে বলছে যে y = 2 কে স্পর্শ করে 3,2 বিন্দুতে 1,4 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এই দুটো তথ্য দেওয়া আছে। এইবার বুঝো, তোমার কিন্তু এটা টোটালি অক্ষকে স্পর্শ করে নাই। এখানে দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? এক্স অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে y = 0 কে স্পর্শ করা, কারণ এক্স অক্ষ মানেই হচ্ছে y = 0। y অক্ষকে স্পর্শ করা মানেই হচ্ছে কি? x = 0 কে স্পর্শ করা, তাই না? y অক্ষ মানেই তো x = 0। এখানে তো দিছে y = 2, y = 2 মানে কি? এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, তাই না? ওই রেখাকে স্পর্শ করছে। তবে মোটামুটি এটা ওই এক্স অক্ষকে স্পর্শ করার মতোই, ঘটনাটা ওই অনুযায়ী আগানো যাবে। দেখি আমরা এই জিনিসটা বুঝতেছে কিনা বা এটা সলভ করতে পারতেছে কিনা। খেয়াল করো এখানকার কেসে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করে আগানো ট্রাই করি, y = 2 কে স্পর্শ করে 3,2 বিন্দুতে, ফাইন। তাহলে এখানে আমরা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে ফেলি, আর y = 2 আমরা ড্র করব। y = 2 মানে এক্স অক্ষের সমান্তরাল 2 একক উপরে থাকলো, এটা হচ্ছে y = 2। এরপরে এখন একে স্পর্শ করছে কোন বিন্দুতে? 3,2 বিন্দুতে। তাহলে 3,2 বিন্দুটা আমরা যদি একটু ডিনোট করি, এই 3,2 বিন্দুতে ওকে স্পর্শ করছে। 3,2 বিন্দুতে যদি ওকে স্পর্শ করে, তাহলে বৃত্তটা কীরকম বলো তো? তাহলে বৃত্তটা হতে পারে এইরকম, হয় এইরকম বৃত্তটা, না হয় সেটা কীরকম হবে? না হয় সেটা এইরকম, তাই না? এইরকম হবে। এখন এই যে বৃত্তটা হয় উপরে হবে, না হয় নিচে হবে। এখন দেখো
তারপরে তথ্যটাতে ওইটা একদম ডিটারমাইন্ড হয়ে যায় যে আসলে ও কোথায় আছে। ও বলে দিছে 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,4 বিন্দুটা কই একটু তুমি নিজে চিন্তা করো তো। এইটা যদি 1 হয়, 1,4 বিন্দু হচ্ছে এইটাই তো, এইটা 1,2, 1,3, 1,4 মনে করো এখানে 1,4 বিন্দু দিয়ে যায়। তো বুঝাই যাচ্ছে আলটিমেটলি এইখানে যেহেতু আমাদের যেই বৃত্তটার সমীকরণ বের করতে বলছে ও আসলে কি করে 1,4 বিন্দু দিয়ে যায়, তার মানে ও আসলে এই রেখার উপরের বৃত্তটা, কারণ এই নিচের বৃত্তটা তো কখনোই 1,4 বিন্দু দিয়ে যেতে পারবে না, ও তো নিচে আছে, বুঝছি, ও তো এখানে নিচে আছে। সো আলটিমেটলি এই বিন্দুটা দিয়ে যেটা ওই রেখার উপরে ওই বিন্দু দিয়ে যাওয়া তো এর পক্ষে পসিবল না। তো আলটিমেটলি এই জিনিসটা তাহলে হবে না, এটা আসলে তাহলে হবে না, বুঝছি। এরপরে এখন দেখি আমরা যে এটার কেসে আমরা এটার ইকুয়েশন কিভাবে বের করতে পারি। এটার ইকুয়েশনের কেসে একদম একদম দেখি অবভিয়াস ব্যাপার কি বলতো। অবভিয়াস ব্যাপার হচ্ছে এই যে এই বৃত্তটা, এইটা আলটিমেটলি এইটার কথা যদি আমরা চিন্তা করি, এইটা আসলে কি হয়, এই বৃত্তটা সিম্পলি আমাদের এইটার কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে 2, সামথিং না, 2, k দিলাম, 2, k। আর এইটার ব্যাসার্ধ কি বলো, এটার ব্যাসার্ধ কি হবে, এটার ব্যাসার্ধ হচ্ছে এই পুরোটা আমরা জানি হচ্ছে কত কে, আর এখান থেকে 2 মাইনাস করতেছি, তাহলে k - 2। তাহলে এই তো, তাহলে এখান থেকে এই বৃত্তটার কেসে এর হচ্ছে আলটিমেটলি কেন্দ্র হলো 2, k আর ওর ব্যাসার্ধ হচ্ছে k - 2। তাহলে এটা যদি আমি একটা এর সমীকরণ সেট করি, তাহলে x - 2 হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে k - 2 হোল স্কোয়ার থাকলো। এইটা ওর বৃত্তের একটা ফর্ম, ওর সমীকরণের একটা ফর্ম থাকলো। এখন এখান থেকে বলেই দিছে এটা কোন বিন্দু দিয়ে যায়, 1,4 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,4 দিয়ে এটা সিদ্ধ হবে। 1,4 যদি এখানে তুমি বসায় দাও, x এর জায়গায় 1, y এর জায়গায় 4 বসলো, সবগুলো থাকলে k থাকলো, k এর মান অ্যাপ্রোপ্রিয়েট মান নিয়ে আসবো এখান থেকে, দ্যাটস ইট, ডান। দেখো বুঝছো জিনিসটা, k এর মান এখান থেকে যা নিয়ে আসতে পারবো তাই হচ্ছে এখানকার উত্তর হবে। দেখো বুঝা গেছে কিনা। আলটিমেটলি এই কোয়েশ্চেনটা y = 2 কে স্পর্শ করছিল, y = 0 কে না, অর্থাৎ x অক্ষকে না, x অক্ষের একটা প্যারালাল লাইনকে, ফাইন থাকলো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা অনুযায়ী চিত্র এঁকে ডিটারমাইন করে করে আগাইছি, তারপরে এখান থেকে ওর ইকুয়েশনের একটা ফর্ম দাঁড় করাইছি, x - 2 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু k - 2 হোল স্কয়ার। তারপরে এটা বলছিল এই বিন্দু দিয়ে যায়, ওই বিন্দু দিয়ে সিদ্ধ করাই দিছি, তাহলে k এর মান পেয়ে যাব। আই হোপ এটাও ক্লিয়ার হয়েছে, সামনে আগাই। এরপরে দেখো, এরপরে যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে, এরপরে কোয়েশ্চেনটা দেখো এখানে বলছে এখানে y অক্ষকে স্পর্শ করার কথা বলছে, y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে আর 3 - 4 বিন্দু দিয়ে যায়। এইটা আমরা জাস্ট একবারেই দেখি তো, দেখেই আমরা কাজটা কতদূর আগাইতে পারতেছি, বলতে পারতেছি কিনা জিনিসগুলো খেয়াল করো। এখানে বলছে y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, তাহলে বোঝা যাচ্ছে y অক্ষকে স্পর্শ করা বলার সাথে সাথেই, y অক্ষকে স্পর্শ করা বলার সাথে সাথেই আমার মাথায় টেন্ডেন্সি থাকবে তিনটা জিনিসকে ডমিনেট করার। কি কি? y অক্ষকে স্পর্শ করে মানেই হচ্ছে f² = c, স্পর্শবিন্দু হচ্ছে 0, - f, আর হচ্ছে ওর ব্যাসার্ধ r = হবে কেন্দ্রের মড অফ কি হবে, মড অফ কেন্দ্রের ভুজ, তাই না, মড অফ h বা মড অফ g, এই জিনিসটা। তাহলে এখানে বলেই দিছে y অক্ষকে স্পর্শ করে আর কোথায়, মূল বিন্দুতে, তাহলে বিন্দুটা দেওয়াই আছে। তাহলে আমরা কি জানি, মূল বিন্দুতে মানে হচ্ছে 0, 0-তে, আর আমরা জানি y অক্ষকে স্পর্শ করলে এই বিন্দুটা অবশ্যই হবে 0, - f, তাহলে f এর ভ্যালু 0, f এর ভ্যালু 0 মানে কি, c এর ভ্যালু 0, কারণ y অক্ষকে স্পর্শ করলে কি হবে, y অক্ষকে স্পর্শ করলে f² = c। তাহলে দেখো এখান থেকে দেখি জাস্ট প্রশ্নটা পড়ার সাথে সাথেই তুমি f এর ভ্যালু জানো 0, c এর ভ্যালু জানো 0, তো একটা বৃত্তের সমীকরণে f 0 হয়ে গেল, c 0 হয়ে গেল, তার মানে কি পড়ে থাকলো x² + y² + 2gx, তাই না। এখানে তো 2fy টার্মটা 0 হয়ে গেছে, f 0 যেহেতু, c 0 হয়ে গেছে, চলে গেল, তাহলে এখানে পড়েই থাকলো শুধু x² + y² + 2gx। এখন এইখান থেকে শুধুমাত্র অজানা কি আমার g, সেজন্য আরেকটা তথ্য দেওয়া থাকবে, দেওয়া আছে তো, এই যে এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুটা দিয়ে যায়, তাহলে এটা দিয়ে সিদ্ধ করে দিব, তাহলে সিদ্ধ করে দিলেই জি এর মান বের হয়ে যাবে, বুঝছি। তাহলে এখানে পড়ে থাকলো x² + y² + 2gx। এখান থেকে আমরা যদি এখানে বসাই দিই কত 3, - 4, তাহলে সেখান থেকে জি খুব ইজিলি বের হয়ে যাবে, বুঝছি। তাহলে এখন বলো তো, এই যে অক্ষকে স্পর্শ করা এই টাইপের যে কোনো কোয়েশ্চেন থাকলে এবার পারবো না, যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের পারা উচিত, বুঝছি। আমাদের যখনই দেখবো এই অক্ষকে স্পর্শ করতেছে, তখনই ওর যে সংক্রান্ত তথ্য তিনটা এইগুলোকে ডমিনেট করা ট্রাই করবো। সবসময় আমাদের টেন্ডেন্সি থাকবে যে ওগুলোকে ডমিনেট করে সামহাউ জি, এফ, সি এই তিনটার ভ্যালু নিয়ে আসা। আর যদি আমরা একান্ত না পারি যে ওই অনুযায়ী আগায়, ইকুয়েশন বেসিসে আগায় হচ্ছে না,
তখন আমরা ওটা ফিগার ড্র করা ট্রাই করব, অন্যান্য তথ্য কীরকম হতে পারে না পারে সেই জিনিসগুলো অ্যাজিউম করার, সেই জিনিসগুলো বুঝতে পারার ট্রাই করব। আই হোপ এভাবে আঁকালে সবগুলো জিনিস আমরা জেনে যেতে পারবো। ক্লিয়ার হয়েছে? ফাইন। আই হোপ এইখান থেকে এর উপর বেস করে আমরা আর কোনো সমস্যা ফেস করব না। যখনই এক্স অক্ষ বা অক্ষকে স্পর্শ করার কথা বলবে, ওই তথ্যগুলো যদি তুমি মাথায় নাও তাহলে দেখতেছোই তো, জাস্ট কোয়েশ্চেনটা পড়ার সাথে সাথেই আমি তো এগুলো লিখে দেখাইছি বোঝার সুবিধার্থে। তুমি তখন তো তোমার তো আর নিজেকে নিজে বোঝানোর জন্য লিখতে হবে না, তুমি তখন মাথায় দেখতে পাচ্ছ যে আচ্ছা ঠিক আছে, মূলবিন্দুতে স্পর্শ করে তার মানে F0 মানে C0, ওইখানে আগেও দেখছো যেমন এক্স অক্ষকে 2,0 পয়েন্টে ছেদ করে, স্পর্শ করে, তার মানেই হচ্ছে জি এর মান -2, সি এর মান 4, জি সি জানা শেষ, এফ লাগবে খালি জাস্ট একটা তথ্য লাগবে, এক লাইন লিখবা, ওই এক লাইন লিখে একটা শর্ত অ্যাপ্লাই করে এফ এর মান পেয়ে যাবো, এরকম আর কি ব্যাপারটা। আগাই, তারপরেরটাতে যাই। তারপরে হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়, এই জিনিসটা যদি দেওয়া থাকে, এখন এটার বেসিক প্রিভিউটা আমরা একটু দেখি। যদি কোনো একটা বৃত্তের আসলে আলটিমেটলি ব্যাসের প্রান্তবিন্দু হয় x1 y1 আর x2 y2, x2 y2, তাহলে আসলে আমরা কি লিখতে পারি বলো তো? x2 y2 যদি হয়ে থাকে ওর ব্যাসের প্রান্তবিন্দু দুইটা, তার মানে তখন আসলে আমরা খুব সিম্পলি ওটার ইকুয়েশন লিখতে পারি x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0। এই জিনিসটা সিম্পলি আমরা এই জিনিসটা লিখতে পারি, এই জিনিসটা লিখলেই তখন আসলে ওর সমীকরণটা চলে আসে, তাই না? x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 is equal to 0। এই জিনিসটা করলেই চলে আসবে। তো সেখানকার কেসে এইটা অ্যাপ্লাই করে আমরা করতে পারি, আবার খুব সহজে অন্যভাবেও করতে পারি। কিভাবে সেটা? সেটা হচ্ছে এরকম, যদি এইটা একটা বৃত্ত হয়ে থাকে আর এইটার কোনো একটা ব্যাসের, ধরে নিলাম যে এই বরাবর একটা ব্যাস আছে, আচ্ছা এটা না দিয়ে ওর একটা ব্যাস আমরা সিম্পলি ড্র করার ট্রাই করি, এই একটা ব্যাস মনে করো, এই একটা ব্যাস, এটাকে আমরা প্লেস করলাম এই অনুযায়ী এখানে। এখন এই ব্যাসটার দুইটা প্রান্তবিন্দু, এখানে x1, y1 আর x2, y2, এই দুইটা জানি। তাহলে এখন এখান থেকে আমার বৃত্তের সমীকরণ চাওয়া হয়েছে, তো তখন আমরা কি করতে পারি? আমরা এইটা অনুযায়ী ডিরেক্ট লিখে ফেলতে পারি। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এদের মধ্যবিন্দু নিব, এদের মধ্যবিন্দু নিলে আমরা আসলে কি পেয়ে যাব? কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব সিম্পলি। তাহলে মধ্যবিন্দু কত আসবে? x1 plus x2/2 আর y1 plus y2/2। তাহলে এখান থেকে এদের মধ্যবিন্দু থেকে কেন্দ্র পেয়ে যাব, আর এদের টোটাল ডিস্টেন্সটা যদি নেই ব্যাস পাবো, ওই ডিস্টেন্সের অর্ধেক যদি নেই ব্যাসার্ধ পাবো। তাহলে খুব সিম্পলি ব্যাসার্ধ হবে এদের ডিস্টেন্সের অর্ধেক। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্র ব্যাসার্ধ পেয়ে গেলে তো বাকিটা ইজি, ওই এইচ কে চিন্তা করবো, x minus h whole square plus y minus k whole square is equal to r square, ওই অনুযায়ী এটা দিয়েও করতে পারবো। বোঝা গেছে? যে কোনোটা দিয়ে করলেই চলবে। এখন তাহলে বেসিক প্রিভিউটা হয়ে গেল, এবার আমরা এখানকার আসা কোয়েশ্চেনটা দেখি। এখানে বলছে y square is equal to 4 into x minus 1 এর উপকেন্দ্রিক লম্বকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে বুঝো y square is equal to 4 into x minus 1, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তটার উপকেন্দ্রিক লম্বটাকে আমরা যদি ব্যাস চিন্তা করি, ওটাকে ব্যাস ধরি বা ওটাকে ব্যাস অ্যাজিউম করে নিই, ওটাকে ব্যাস ধরে নিলে, অ্যাজিউম করে নিলে, ওইটাকে ব্যাস ধরে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তটার সমীকরণ জানতে চাওয়া হয়েছে। বুঝছি? তাহলে এখান থেকে এর এই যে উপকেন্দ্রিক লম্ব, এইটার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটো আমরা বের করতে পারি না? ওই প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক বের করব, ওগুলা ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্কের মতো আচরণ করবে, তারপর সেখান থেকে আমরা পেয়ে যাব। দেখো বুঝো কিনা, খেয়াল করো। এইখান থেকে y square is equal to 4 into x minus 1, তাই তো? তো এইখান থেকে আমরা কি বলতে পারি যে এখানে এটা আসলে কোন ফরমেশনে আছে? এইটা আসলে y minus 0 whole square is equal to 4 into 1 into x minus 1, এই শেপে আছে। তার মানে এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। কোন শেপের পরাবৃত্ত? y minus beta whole square is equal to 4a x minus alpha, তাই না? এই শেপের পরাবৃত্ত। এই শেপের পরাবৃত্তের কেসে সমীকরণ কিরকম হয়? এই শেপের পরাবৃত্তের কেসে সমীকরণটা হচ্ছে যে আমাদের a এর মানটা যদি পজিটিভ হয় তাহলে আসলে এরকম হয় সমীকরণটা, এরকম হয় চিত্রটা, তাই না? এরকম হয় চিত্রটা। এখানকার কেসে আমরা জানি যে এইখানে ওর ফোকাসটা হয় a,0 আর এখানে উপকেন্দ্রিক লম্ব, এইটা উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু যদি আমরা চাই, এইটা কত হবে? a,2a আর এটা হবে a,-2a, তাই না? এখন এটা যদি হয়ে থাকে, এইবার এইটা হচ্ছে কার জন্য? এইটা হচ্ছে y square is equal to 4ax এর জন্য। কিন্তু আমরা যদি y square is equal to 4ax এর জন্য না করে বরং এটার ব্রাঞ্চ শেপ, এটাকে মাদার শেপ বলে, ব্রাঞ্চ শেপে যাই, y minus beta whole square is equal to 4a x minus alpha তে যাই, তখন আসলে কি হবে? তখন স্থানাঙ্কজনিত যত কাজ করব সেখানে আসলে কি হবে?
এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা হয়েছে। তার মানে স্থানাঙ্কজনিত যত কাজ করবো সেখানে কি হয়ে যাবে, ভুজে আলফা যোগ হয়ে যাবে, কোটিতে বিটা যোগ হয়ে যাবে। তাহলে এখানকার বিন্দুগুলো কি ছিল, a, 2a, a, -2a, অর্থাৎ a, +-2a ছিল, তাই না? এইবার যেহেতু আমরা আলফা বিটা সহ চিন্তা করতেছি, তখন আসলে ভুজে আলফা যোগ হয়ে যাবে, a প্লাস আলফা হবে, আর কোটিতে বিটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে বিটা +-2a। তাহলে এই তো এইটাই হবে আমাদের এখনকার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুগুলোর স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো, এখানকার কেসে বোঝাই যাচ্ছে আমাদের বিটার ভ্যালু হচ্ছে 0, এ এর ভ্যালু হচ্ছে 1, আলফার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখান থেকে আলফা জানি, বিটা জানি, এ জানি, সবগুলো জিনিস জানি। এই যে এই শেপে আগায় আমরা কি করতে পারবো, এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আসলে ওর উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটো পেয়ে যাব। প্রান্তবিন্দু দুটো যদি পেয়ে যাই, ওগুলোকে x1 y1 x2 y2 মতো ট্রিট করব, ফর্মুলায় বসাই দেবো, কাজ শেষ। দেখো বুঝছো কিনা ব্যাপারটা, বুঝছো রে? এইখানে মূলত এইটা একটা উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তের উপকেন্দ্রিক যে লম্বটা আছে এটাকে ব্যাসের মতো চিন্তা করতে বলা হয়েছে। এটাকে ব্যাসের মতো চিন্তা করে এটাকে ব্যাস বানায় একটা বৃত্তের, যদি এখানে কল্পনা করি আমরা, এই মনে করো এই বৃত্তটাকে কল্পনা করতেছি, যার ব্যাস হচ্ছে এইটা। হ্যাঁ, এইবার এর ব্যাসের দুইটা প্রান্ত আসছে কোথায়, ওর উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্তটা ওর ব্যাসের দুই প্রান্তের মতো আচরণ করতেছে। এইটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তাহলে এখন এইটা যদি আমরা ধরি, একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্তকে আমরা একটা বৃত্তের দুইটা প্রান্ত হিসেবে চিন্তা করি, অর্থাৎ এই উপকেন্দ্রিক লম্বটা ওর ব্যাসের মতো আচরণ করবে, এরকম চিন্তা করি, তাহলে আসলে ওই বৃত্তটার সমীকরণ জানতে চাওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমার প্রান্তবিন্দু দুটোর স্থানাঙ্ক জানলেই হবে। তারপরে আমরা হয় এই উপায়ে আগাবো কেন্দ্র ব্যাসার্ধ জেনে, অথবা ডিরেক্ট এটা লিখবো, যে কোনো একটা করলেই হবে। তাহলে এখন এই যে প্রান্তবিন্দু দুটো, এটা কেমনে বের করতে পারি সেটাই দেখাইছি। আই হোপ ক্লিয়ারলি বুঝছো। সবগুলো জিনিস যথেষ্ট ধীরে বোঝানোর ট্রাই করছি। আগাই। এরপরে খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। এখানকার কেসে এই টপিকটা থেকে বারবার করে রিসেন্টলি কোয়েশ্চেন আসতেছে। এই জিনিসটার টোটাল বেসিক প্রিভিউটা আমরা ক্লিয়ার করে কোয়েশ্চেন সলভিংয়ে যাব। বেসিক প্রিভিউটা দেখি। দুইটা বৃত্ত যদি পরস্পর অন্তঃস্পর্শ করে তাহলে জিনিসটা কীরকম, অন্তঃস্পর্শ করলে ব্যাপারটা দেখতে অনেকটা এরকম, যে এইখানে এই বৃত্তকে ভেতর থেকে স্পর্শ করছে, একটা বৃত্তের ভেতরে আর একটা বৃত্ত থেকে একে অপরকে টাচ করছে, এই জন্য এটাকে অন্তঃস্পর্শ বলতেছি। অন্তঃস্পর্শের কেসে কি হয়, অন্তঃস্পর্শের শর্ত কি, অন্তঃস্পর্শের শর্ত হচ্ছে যে ওদের কেসে এই যে আমাদের যে কেন্দ্রগুলা, এইটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে প্রথম বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র দুইটার, বৃত্তদ্বয়ের কেন্দ্র দুইটার ডিস্টেন্স c1 c2, এইটা কি হবে, ওদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের মডিউলাসের সমান হবে, অর্থাৎ c1 c2 হবে mod of r1 minus r2। বুঝছি, এটা হবে অন্তঃস্পর্শের সিনারিওটা এরকম, অন্তঃস্পর্শের শর্তটা এরকম। বহিঃস্পর্শের কেসে কি হয়, বহিঃস্পর্শের কেসে বৃত্ত দুইটা বাইরে থেকে একে অপরকে টাচ করে। তাহলে সেখানকার সিনারিওটা হচ্ছে এরকম, যে আমরা যদি এইটাকে একটা বৃত্তকে চিন্তা করি আর আরেকটা বৃত্ত এখানে চিন্তা করি, ও এরকম, তাহলে এইখানে এরা দুইজন যদি বাইরে থেকে একে অপরকে টাচ করে একটা সার্টেন পয়েন্টে, তাহলে সেইটার কেসে এই যে এই ঘটনাটাকে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বহিঃস্পর্শ। বহিঃস্পর্শের কেসে এইটা যদি প্রথম বৃত্তের কেন্দ্র হয় আর এটা যদি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হয়, তখন আসলে এই যে বৃত্তদ্বয়ের কেন্দ্রের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি হয়, দুইজনের ব্যাসার্ধের যোগফলের সমান, তাই না? তো যার কারণে বহিঃস্পর্শের শর্ত কি, বহিঃস্পর্শের শর্ত হচ্ছে c1 c2 হবে r1 plus r2। চলে গেল। এখন এই যে আমরা বেসিক প্রিভিউটা আলোচনা করে ফেললাম, এরপর এখন দেখো এগুলো কোয়েশ্চেনের কেসে যেহেতু এগুলো বারবার করে আসে, প্রথমেই সতর্কতাটা জানাই যে আসলে তোমরা ভুলটা কি করো। প্রথম কথা হচ্ছে এইখানকার কেসে তোমাকে সাধারণত এরকমভাবে কোয়েশ্চেনটা দেয় যে একটা বৃত্ত টোটালি গিভেন থাকে, যে ওই বৃত্তটা টোটালি ইকুয়েশন দেওয়া আছে, টোটাল ইকুয়েশনটাই দেওয়া আছে ওই বৃত্তের। ধরে নাও এইখানে এই বৃত্তটার টোটাল ইকুয়েশনটাই দেওয়া আছে, তাহলে ওর ব্যাসার্ধ তুমি জানো, কেন্দ্র জানো, ওর কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, আলটিমেটলি ওই বৃত্তটা টোটালি জানো, ওইটা তথ্য দেওয়া আছে। এরপরে আরেকটা বৃত্তর কথা বলবে যেটার কেন্দ্র সাধারণত দেওয়া থাকবে, এই যেমন বলে দিছে 3-4 কেন্দ্র বিশিষ্ট, তাহলে এখানে 3-4 কেন্দ্র বিশিষ্ট 3-4 মনে করো বাইরে কোথাও আছে, থাকলো। এখন এই যে বাইরে কোথাও থাকলে তোমরা সবসময় যে ভুলটা করো সেটা হচ্ছে এইখান থেকে তুমি জাস্ট একটা বৃত্ত চিন্তা করো, যে আচ্ছা একটা বৃত্ত চিন্তা করো যেটা ওকে কি করবে, টাচ করবে। আমরা একটু বড় করতে থাকি, এই মনে করো এরকম, এই যে
এখানে তাহলে এই যে 3-4 যদি বিন্দুটা থাকে, 3-4 বিন্দুটা এখানে আছে, 3-4 বিন্দুটা সাধারণত তোমরা এই ভুলটাই করে থাকো। এই তথ্যটা গিভেন আছে, এই বৃত্তটা গিভেন ছিল, এইটার সব তথ্য দেওয়া ছিল, পুরো ইকুয়েশন দেওয়া ছিল। অন্য একটা বৃত্তের এই যে এখানে ওর জাস্ট কেন্দ্রটা দেওয়া আছে, কেন্দ্রটা দেওয়া থাকার পর বলছে যে এরা একে অপরকে স্পর্শ করে। এখন স্পর্শের কেসে তোমরা জাস্ট এই যে বহিঃস্পর্শ এটা বিবেচনা করো। আরে বাবা, এরা তো দুজন একে অপরকে অন্তঃস্পর্শও করতে পারে। কিভাবে অন্তঃস্পর্শ করতে পারে একটু দেখো। এইখানে অন্তঃস্পর্শের কেসে আমরা যদি দেখাতে চাই, ও বাইরে থেকে উল্টো দিক থেকে এসে ওকে টাচ করতে পারে না? অফকোর্স পারে, একটু বড় হবে চিত্রটা, কিন্তু টাচ তো করতে পারে। তো এখানে আমরা যদি একটু বড় করতে থাকি জিনিসটা, এইখানে দেখো এই বাইরে থেকে এসে ওকে টাচ করতে পারে না? এই যে এখানে এই পয়েন্টটা ওকে টাচ করছে না? উল্টো দিক থেকে এসে তো টাচ করছে, বুঝছি? তাহলে এইখান থেকে তোমাকে দুইটা সিনারিও চিন্তা করতে হবে। এইখানে হয় তুমি ভিজুয়ালাইজ করে, একদম জাস্ট ভিজুয়ালাইজ করে সিনারিওটা দেখে ওই অনুযায়ী ভিজুয়ালাইজ করে আগাবা, আর না হয় তুমি, আমার সাজেশন হচ্ছে খুব সহজে জাস্ট এই শর্তগুলো থেকে আগাবা। বুঝছো? ভিজুয়ালাইজ করে যদি তোমার মাথায় না আসে, শর্তগুলো থেকে আগাবা। ভিজুয়ালাইজ করে সাধারণত তোমরা এই ভুলটাই করো। যেমন এই যে এখানকার কেসে এইখানে একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটা টোটালি গিভেন, এর হচ্ছে তোমার কেন্দ্র ব্যাসার্ধ সব তুমি জানো, ওর পুরো ইকুয়েশনই জানো। আর আরেকটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, বলছে এরা দুজন একে অপরকে স্পর্শ করে। এখন তোমরা শুধুমাত্র বহিঃস্পর্শটা করে ফেলো, অথবা শুধুমাত্র অন্তঃস্পর্শটা, সাধারণত বহিঃস্পর্শটাই করো। তার আলটিমেটলি তখন কিন্তু তোমাকে এটাও চিন্তা করতে হবে যে এইখানে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত একে বহিঃস্পর্শও করতে পারে, অন্তঃস্পর্শও করতে পারে। দুইটা কনফিগারেশন পসিবল। একটা কনফিগারেশন নিয়ে কাজ করলে হাফ মার্ক পাবো আমরা। বুঝা গেছে? সো তোমাকে যদি স্পেসিফিক্যালি না বলে দেয় যে কিভাবে স্পর্শ করে, তাহলে তোমাকে দুইটাই করে দেখাতে হবে, তাহলেই ফুল মার্ক পাওয়া যাবে। বুঝা গেছে? এখন এগুলোর কেসে আমরা দেখব, এটার তো বেসিক প্রিভিউটা দেখাইছি, তারপরে কি ভুল হয়, সবচেয়ে বেশি যে ভুলটা হয় সেটা সহ দেখাই ফেলছি। এখন তোমাকে আমি এখানে বলবো যে কিভাবে এটা অ্যাভয়েড করা যেতে পারে খুব সহজে। আগাই তাহলে। এই ধরনের কোয়েশ্চেনগুলো জাস্ট বুঝে গেলে জিনিসটা সলভ করা খুবই সহজ। আগাই। এখানে দেখো বলে দিছে 3-4 কেন্দ্র বিশিষ্ট, আর হচ্ছে x² + y² = 9 একে স্পর্শ করে। এখন তোমাকে কি স্পেসিফিক্যালি বলছে যে ওকে অন্তঃস্পর্শ করে না বহিঃস্পর্শ করে? বলে নাই তো, তাই না? তাহলে যেহেতু অন্তঃস্পর্শ করে না বহিঃস্পর্শ করে দুটো বলে নাই, তাহলে তোমাকে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ দুইটাই চেক করতে হবে, দুইটাই চেক করে তারপরে অনুযায়ী আনসার দিতে হবে। বুঝছো? যেমন ধরো এইখানকার কেসে তুমি এখানে এইটা এত কেন্দ্র বিশিষ্ট, এখানে এত কেন্দ্র বিশিষ্ট দেওয়া আছে, তাই তো? এত কেন্দ্র বিশিষ্ট দেওয়া আছে। এইখানকার কেসে এইটা একটা বৃত্তের কেন্দ্র, এটা C1 চিন্তা করলাম। এই আর একটা বৃত্ত, এর কেন্দ্র C2 চিন্তা করো। C2 হচ্ছে এর কেন্দ্র কত? 0 0 থাকলো। এখন দুইটার কেন্দ্র আমরা চিন্তা করতেছি, কেন চিন্তা করতেছি? কারণ ওদের শর্তে আসলে কেন্দ্র দুইটার স্থানাঙ্ক রিলেটেড কাজ আছে। এখন শর্ত কি দেখো, শর্ত হচ্ছে এদের ওই দুইটা বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে ওদের কেন্দ্রদ্বয়ের যে ডিস্টেন্সটা C1 C2টা, এইটা mod of R1 - R2 হবে অন্তঃস্পর্শের কেসে, R1 + R2 হবে কোন কেসে? বহিঃস্পর্শের কেসে। এখন তুমি একটু দেখো এদের দুজনের ডিস্টেন্স কত? 0 0 থেকে 3 4 এর ডিস্টেন্স 5 থাকলো। 5 ডিস্টেন্সটা এখন তাহলে কি হবে? একজনের ব্যাসার্ধ তুমি জানো, এটাকে যেহেতু C2 বলছো, এটাকে R2 বলো, R2 হচ্ছে 3। তাহলে এইখান থেকে তুমি এখন চিন্তা করো এই 5টাকে R1 + R2, R2 এর মান 3, এইভাবে এক্সপ্রেস করা যায়? উত্তর হচ্ছে যায়, অফকোর্স যায়। তাহলে এখান থেকে R1 এর ভ্যালু কত হচ্ছে? R1 এর ভ্যালু এখান থেকে যদি আমরা 3 এ পাশে আনি তাহলে 2 আসতেছে। তাহলে R1 এর একটা ভ্যালিড ভ্যালু পাচ্ছি, পজিটিভ ভ্যালু পাচ্ছি, ভ্যালিড ভ্যালু পাচ্ছি। তাহলে আলটিমেটলি এই যে এখানে এই শর্তটা অ্যাপ্লাই করলাম, এটা কি অ্যাপ্লাই করলাম? C1 C2 = R1 + R2 অ্যাপ্লাই করলাম। তাহলে এইটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, তার মানে এইটা বহিঃস্পর্শ করবে। বহিঃস্পর্শের কেসে ঘটনা এরকম হবে। বুঝছি? এরপরে আবার তুমি চেক করবা এইটার কেসে এইটা পসিবল কিনা, এই যে অন্তঃস্পর্শের কেসে পসিবল কিনা। তাহলে C1 C2, আবারও C1 C2 এর ভ্যালু 5, এখানে mod of R1 - R2, R1 কত? R1 তুমি জানো না, R1 রাখছো, -R2, R2 এর ভ্যালু এক্সাক্ট ভ্যালু জানো তুমি 3 রাখলা এখানে। এরপরে এইটা এখন তুমি চেক করবা mod of R1 - R3 = 5, তাহলে একবার তুমি চেক করবা mod of মানে R1 - 3 = 5 দিয়ে, আরেকবার তুমি চেক করবা R1 - 3 = -5 দিয়ে। তারপরে দুইটা কেসে চেক করে দেখবা যে এখান থেকে কি হচ্ছে। তুমি R1 এর কেসে একটা ভ্যালিড ভ্যালু পাবা, সেখান থেকে তুমি এটা জাজ করে বলতে পারবা যে আচ্ছা অন্তঃস্পর্শও করবে, বহিঃস্পর্শও করবে। যদি যে কোনো একটা না করে, কোনো একটা শর্ত না খাটানো যায়, তখন তুমি বলতে পারবা যে আচ্ছা অন্তঃস্পর্শ করবে না, অন্তঃস্পর্শের কেসে ইয়াটা কি আমার হচ্ছে এই জিনিসটা খাটতেছে না, অথবা বহিঃস্পর্শের কেসে এটা খাটতেছে না, তার মানে বহিঃস্পর্শ করবে না। বুঝা গেছে? সেইখানে এই কাজটা যদি তুমি এইভাবে করে চিন্তা করো, তাহলে আসলে তোমার এই হচ্ছে জ্যামিতিক কনফিগারেশনে যেতে হবে না। আর যদি তুমি জ্যামিতিকভাবে ডিসিশন নাও, তখন কিন্তু তোমাকে ওই ডিসিশনটা কারেক্টলি নিতে হবে। কথা হলো একটাই, কারেক্ট করতে হবে। তাহলে এইটার থিমটা ক্লিয়ার আলোচনা করা হয়ে গেছে? বুঝছি। তাহলে এখানে পয়েন্ট হচ্ছে শর্তগুলো থাকবে, এই শর্তগুলো নিয়ে তুমি ওই অনুযায়ী দেখবা, খাটায় দেখবা যে কোনটা আসলে ইমপ্লিমেন্টেবল হচ্ছে। বুঝছি?
আচ্ছা, এখন যদি আমাদের এই জিনিসগুলো টোটালি ক্লিয়ার হয়ে যায়, তাহলে এবার এখন আমরা ওভারঅল একদম ওভারঅল কোয়েশ্চেন সলভিংয়ে যাব। তাহলে দেখো কি কি করছি, আমি কিন্তু যথেষ্ট টাইম নিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে বেসিক থিমটা ক্লিয়ার করে তারপরে আগানো ট্রাই করতেছি, কারণ আমি এক ক্লাসেই পুরোপুরি জিনিসটা বেসিক থিমটাও ক্লিয়ার করব, তারপরে আবার ফরমেশনটাও জাজ করা, ফরমেশনগুলো ক্র্যাক করা সেটাও শেখানো ট্রাই করতেছি। এখানে বেসিক থিম শিখছি, এরকমভাবে যদি টাচ করে এটাকে অন্তঃস্পর্শ বলে, শর্ত এটা। এরকমভাবে যদি টাচ করে এটাকে বহিঃস্পর্শ বলে, শর্ত এটা। এখন আমাদের যখন কোয়েশ্চেন দিবে, কোয়েশ্চেনে সাধারণত এরকমভাবে ফরমেশনে দিবে, একটা বৃত্তের সমীকরণ স্পষ্ট দেওয়া থাকবে, আর একটা বৃত্তের কেসেও কেন্দ্র দেওয়া থাকবে। বুঝছি? এখন কেন্দ্রটা এই যে গিভেন বৃত্ত, এই মনে করো গিভেন বৃত্ত তোমার, এই একটা গিভেন বৃত্ত কোথায় আঁকবো, এই গিভেন বৃত্ত, এই গিভেন বৃত্তের কি হইতে পারে, কেন্দ্রটা অন্য একটা যে বৃত্ত, এটা গিভেন বৃত্ত, অন্য যে বৃত্তটা, এই যে এই বৃত্তটা যার কেন্দ্র দেওয়া থাকবে শুধুমাত্র, এই কেন্দ্রটা ওর বাইরে হতে পারে, ওর ভিতরে হতে পারে, ওর উপরে হতে পারে। বুঝছি? এখন তোমাকে এইখানে তুমি যদি যে চিত্র দেখে জাজ করে বলতে চাও বলতে পারো, কিন্তু এটাতে তোমরা ভুল করো, খুবই ভুল করো। সেখানকার কেসে যদি বাইরে থাকে, বৃত্ত পসিবল দুইটা কনফিগারেশন পসিবল। সেটা কি কি? এইখানে এই যে আমি জাস্ট কনফিগারেশনগুলো রাফলি বলি, এই বাইরে থেকে ওকে টাচ করবে, এটা বহিঃস্পর্শ হলো। আরেকবার একদম বড় হয়ে ওকে টাচ করবে, এটা অন্তঃস্পর্শ হলো। দুইটা কনফিগারেশন পসিবল যদি বাইরে থাকে। গেল, তাহলে দুইটা বৃত্তই সমীকরণ বের করে দেখাতে হবে, তাহলে ফুল মার্ক পাওয়া। ফাইন থাকলো। এবার যদি ভিতরে হয়, ভিতরে হলেও কি হবে, দুইটা কনফিগারেশন পসিবল। এইখানে ওই কমন মিস্টেকই করো, একটা কনফিগারেশন বের করে রাখো, হাফ মার্ক পাও। সেটার কেসে কি হয়, একটা কনফিগারেশন হচ্ছে এইরকম, ভিতর থেকে ওকে অন্তঃস্পর্শ করলো, আরেকটা হচ্ছে ওকে বড় হয়ে তাও অন্তঃস্পর্শই করবে দুইভাবে। কেন দুইভাবে করতেছে জানো? ওই যে মড আছে, যে মডের কারণে একবার প্লাসের জন্য আরেকবার মাইনাসের জন্য, ওই দুই অনুযায়ী কাজ হচ্ছে। তো যার কারণে এখানেও দুইটা কনফিগারেশন হয়, এখানেও তোমরা শুধুমাত্র এটা করো, এটা বড়টা করো না, তখন এখানেও ভুল হয়। চলে গেল, তাহলে দুইটা কেস। আরেকটা কেস কি হতে পারে, ওর পরিধির উপরে হলে তখন আর বহিঃস্পর্শ করা পসিবল না, শুধুমাত্র অন্তঃস্পর্শ করা পসিবল এই এক উপায়ে। এইখানে ওর কেন্দ্র, এখানে ওর কেন্দ্র যদি এখানে হয়, আমি জাস্ট রাফলি এঁকে দেখাচ্ছি আর কি, ওর কেন্দ্র এখানে, ওই বড় হয়ে ওকে কি করবে, ওকে উল্টো দিক থেকে টাচ করবে, অন্তঃস্পর্শ করছে। বুঝছি? এখন আমার কথা হলো, তোমাদের যেহেতু এখানে তোমরা জ্যামিতিকভাবে আগায় জিনিসটাতে ভুল করো, আমার সাজেশন হচ্ছে যে তুমি যদি জ্যামিতিক উপায়ে ঠিকঠাক না পারো, জ্যামিতিক উপায় তো আমি বলে দিলাম তিনটাই সিনারিও হতে পারে, সিনারিও তো আর কোনো হতে পারে না, হয় ওর বাইরে থাকবে দুইটা কনফিগারেশন, ভিতরে থাকবে দুইটা কনফিগারেশন, পরিধির উপরে থাকবে একটা কনফিগারেশন। বুঝছি? এইভাবে থেকে এই কাজগুলো হবে, আসলে এইগুলোই আসে ঘুরে ফিরে বারবার। তোমাকে তো কোশ্চিন দেখাবোই, তিনটা কোশ্চিন আছে, তিনটাই দেখাবো, দেখবা ঘুরে ফিরে এইগুলোই দিছে। তো এখন এইগুলোর কেসে এইভাবে যদি জাজ করে করতে পারো, খুব ভালো, করো। জ্যামিতিক উপায়ে তুমি জাস্ট দেখে ভিজুয়ালাইজ করে করলা। আর আমার সাজেশন হচ্ছে, যদি এইভাবে তোমার ঝামেলা মনে হয়, তাহলে সিম্পলি তুমি শর্ত মিলাই করবা। বুঝছি? শর্ত মিলাই করবা কিরকম ভাবে, দেখো এইখানে একদম কমন সেন্সে আমি এটা একটু বলার ট্রাই করি, এগুলো শর্ত পরে, জাস্ট একদম কমন সেন্সে বলি। এইখানে একটা বৃত্ত হচ্ছে, ওর কেন্দ্র হলো 0, 0-তে, আর হলো ব্যাসার্ধ 3। আমাদের তো কেন্দ্র ব্যাসার্ধ নিয়েই কাজ, দেখো শর্তে কেন্দ্র ব্যাসার্ধই আছে, থাকলো। আর আরেকটার কেন্দ্র দেওয়া আছে 3,4। তো আমি একটু চেক করি যে আসলে কি হতেছে। এইখানে এইটার কেন্দ্র থেকে ওটার কেন্দ্রের ডিস্টেন্স কত, 5, 3² 4² √5 আসলো, থাকলো। এদের দুজনের ডিস্টেন্স হচ্ছে 5। এখন এর নিজেরই তো কত, এর নিজেরই ব্যাসার্ধ হচ্ছে 3, তাই না? তাহলে 3 + 2 5 করা যায়, তার মানে আলটিমেটলি এই দুইটা বৃত্ত বহিঃস্পর্শ করতে পারবে। ফাইন থাকলো, বহিঃস্পর্শ করতে পারবে। এই যে এখান থেকে আমি এটা চেক করে দেখাইছি যে R1 এর ভ্যালু 2 হলে, এই যে বহিঃস্পর্শের শর্ত না, দেখো C1 C2 = R1 + R2, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। গেল। এরপরে অন্তঃস্পর্শে আসো, অন্তঃস্পর্শের কেসে কি হয়, অন্তঃস্পর্শের কেসে এই R1 - R2 এর মড দিয়ে C1 C2 লিখতে হয়, তাই না? তাহলে তাই আমরা করছি। এখানকার কেসে কমন সেন্সে যদি আমরা বলি, তাহলে একটার ব্যাসার্ধ থেকে আরেকটার ব্যাসার্ধ বাদ দিয়ে কি আসলে এদের ডিস্টেন্স 5 আনা যায়? অফকোর্স আনা যায়। বুঝো, তোমাকে একটা বৃত্ত দেওয়া আছে, ওর কেন্দ্র 0, 0-তে, আরেকটার 3, 4-এ, আর এই প্রথমটার ব্যাসার্ধ 3, আরেকটা ব্যাসার্ধ আমি জানি না। এখন আরেকটার ব্যাসার্ধ এমন কিছু সেট করতে হবে যেন কি হয়, এদের দুজনের ডিফারেন্স কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয়। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5। তাহলে এক কাজ করি, এই যে এর ব্যাসার্ধ নিব 8, 8 থেকে 3 বাদ দিলে 5 থাকবে, 5ই হচ্ছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্স। বুঝছি? তাহলে এখান থেকে এই যে এর যদি আমি ব্যাসার্ধ নিই 8, তাহলে আসলে তখন কি করতেছে,
অন্তঃস্পর্শ করতেছে, এইভাবে করে আগাতে পারো। আর যদি তুমি ওভাবে না বুঝো, সিম্পলি এখান থেকে সলভ করে আগাবা, সলভ করে আগাও, সলভ করে যদি আগাও, এটা অন্তঃস্পর্শের শর্ত, দেখি অন্তঃস্পর্শের শর্ত মেনটেন করে কিনা। r1 - 3 = একবার +5 নিবা, r1 - 3 = একবার -5 নিবা। নো, এখন দেখো r1 - 3 করলে কত হয়, এখান থেকে +3 হয়ে গেল 8, এই তো ভ্যালিড ভ্যালু আসছে, তার মানে অন্তঃস্পর্শ করতে পারবে। এখানে ভ্যালিড ভ্যালু আসবে না, বুঝাই যাচ্ছে। r1 এর ভ্যালু কত আসবে, এখানে ওটা গিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে -2 থাকবে। -2 হওয়া পসিবল না, একটা বৃত্তের ব্যাসার্ধ মাইনাস হওয়া পসিবল না। সো আলটিমেটলি কি হচ্ছে, এইটা ইনভ্যালিড কেস, এটা ভ্যালিড কেস। তাহলে দুই ক্ষেত্রেই ভ্যালিড কেস পাইলাম, বহিঃস্পর্শও ভ্যালিড কেস পাইছি, অন্তঃস্পর্শেও ভ্যালিড কেস পাইছি। তাহলে দুইটাই করব এখন। যদি এখানে লিখবো যে বহিঃস্পর্শের জন্য শর্ত এটা ভ্যালিড কেস পাইছি, তাহলে এখন বহিঃস্পর্শের জন্য বৃত্তটা কত হবে, বহিঃস্পর্শের জন্য বৃত্তটার কেসে ওর কেন্দ্র জানো 3,4, ওর ব্যাসার্ধ জেনে গেলা 2, তাহলে কি হবে x - 3² প্লাস y - 4² = 2²। এটা গেল বহিঃস্পর্শের জন্য। অন্তঃস্পর্শের জন্য আসো, অন্তঃস্পর্শের জন্য কি করবা, অন্তঃস্পর্শের জন্য তুমি দেখো ভ্যালিড কেস পাইছো, এই যে r1 = 8 পাইছো, তাহলে ওর কেন্দ্র তো তুমি অলরেডি জানো, ওর ব্যাসার্ধ জানছো, ম্যাথ শেষ। আবারও একইভাবে x - 3² প্লাস y - 4² = 8²। দ্যাটস ইট, বুঝা গেছে। এখন ওটার বেসিক থিম আলোচনা করছি, জ্যামিতিকভাবে দেখাইছি, শর্ত দিয়ে দেখাইছি, কমন সেন্সে বলছি, আর কি করা যেতে পারে সব বলা হয়ে গেছে। এখন এগুলো জিনিস অবশ্যই পারতে হবে, খুবই সহজ জিনিস, কিন্তু তোমরা ক্রমাগত এগুলো জিনিস ভুল করো। দ্যাটস ওয়াই এত কথা বলা। এইবার এত কথা বলার সুবিধা হচ্ছে সামনের প্রবলেমগুলো আমরা খুব কুইকলি, খুব ইজিলি সলভ করতে পারবো। আগাই, এটা তো বুঝছো। এখানে দেখো দুইটা পসিবল বৃত্ত ছিল, দুইটারই আমরা সমীকরণ পেয়ে গেছি, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ। এটা বহিঃস্পর্শের জন্য, এটা অন্তঃস্পর্শের জন্য। এরপরে দেখো এইখানে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শের পরের কোয়েশ্চেন হচ্ছে 9, 8 কেন্দ্র বিশিষ্ট একে বহিস্থভাবে স্পর্শ করে। এইবার স্পষ্টভাবে বলে দিছে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে শুধুমাত্র বহিস্থ স্পর্শের শর্তটা অ্যাপ্লাই করব, খুব ইজি। এখন এখানে দেখো তো আমি যেটা বলছিলাম ওই ফরমেশনেই আসছে না, একটা বৃত্ত টোটালি দেওয়া আছে, এই যে দেখো ইকুয়েশন 1 টোটালি দেওয়া আছে, গিভেন, কারেক্ট চিহ্ন দেওয়া আছে, ঠিক চিহ্ন। তাহলে এ টোটালি দেওয়া আছে আর আরেকটার কেন্দ্র দেওয়া আছে, ফাইন, একই জিনিস, ঘুরে ফিরে আগাবো। এখন এখানে বলেই দিছে বহিস্থ, সবসময় সাধারণত বলবে না, এই ধরনের কেসই আসবে। এখানে বহিস্থভাবে বলেই দিছে, তো এখানকার কেসে তুমি সিম্পলি কি করবা, এই যে এই ইকুয়েশন 1 এর সেন্টার আছে, ধরে নিলাম এর সেন্টার হচ্ছে 3,4, কথার কথা। তাহলে এখন এর সেন্টার জানলা, মনে করো এর ব্যাসার্ধ হচ্ছে 3 থাকলো, এর ব্যাসার্ধ 3, এর সেন্টার এত। এখান থেকে এইবার এখন কি করবা, এদের দুইজনের যে ডিস্টেন্স, এটা হচ্ছে C1, এটা R1, এটা C2, R2 এর মান বের করতে হবে। তাহলে C1 C2 ডিস্টেন্স, যেহেতু বলছে বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে শর্ত কি, C1 C2 = R1 + R2, এই যে দেখাইছিলাম। তাহলে C1 C2 কত আসে, 3, 4 আর 9, 8, এই দুজনের ডিস্টেন্স বের করলা, রাখলা, = কি লিখবা, R1 + R2। তাহলে এখানে লিখবা 3 প্লাস এখান থেকে R2 এর মান যত আসবে তত, R2 এর মান বের করবা, R2 এর মান বের করলে ওর কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, ম্যাথ শেষ। বুঝা গেছে, বুঝছি, পারবো। তাহলে এইখান থেকে এইটা খুব সহজে করে ফেলা যাবে, এটা খুবই সহজ করে দিছে, নিজেরা বলেই দিছে কোন স্পর্শ করে। তারপরটা দেখো, এইবার এখানে দেখো, এখানে বলছে একটা ইকুয়েশন টোটালি দেওয়া আছে, একে স্পর্শ করে কোন বৃত্ত, এই যে 3,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে একটা ইকুয়েশন টোটালি গিভেন, আরেকটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই, যা বলছিলাম তাই, ওই ফরমেশনেই আসতেছে। এখন এখান থেকে কথা হলো যে তোমাকে বৃত্তের সমীকরণ জানতে চাইছে, আর স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ জানতে চাইছে, এই ধরনের কথাবার্তা বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে এখানে ইকুয়েশনটা, এই ইকুয়েশন এতকে স্পর্শ করার কথা বলছে, তো আমরা ধরেই নিচ্ছি এটার কেসে সিনারিওটা তো অবশ্যই দেওয়া ছিল, তো এখানে সিনারিওটা দেওয়া ছিল, এটা 24-25 কোয়েশ্চেন, একদম রিসেন্ট কোয়েশ্চেন। তো মনে করো এই যে এই বৃত্তটা, এখানে আমার যতটুকু আমার মনে আছে আর কি, এই কোয়েশ্চেনটার কেসে এখানে যে ইকুয়েশনটা এরকম ছিল, থাকলো, এটার চিত্রটা আমরা যদি এইভাবে প্লট করি, আমি প্রথমে জ্যামিতিকভাবে দেখাবো, তারপর জাস্ট শর্ত দিয়ে বুঝাই দেবো। এখানকার কেসে ব্যাপারটা এরকম দেওয়া ছিল, এই হচ্ছে ওর ফিগার, আর ওখানে বিন্দুটা বাইরে ছিল, বুঝছো। তো বিন্দু যদি বাইরে থাকে, ওই তো বলছিলাম কমন মিস্টেক কি, তোমরা শুধুমাত্র বহিঃস্পর্শটা দেখাও, অন্তঃস্পর্শটা দেখানো ভুলে যাও, দুইটাই দেখাতে হবে। তো এখানকার কেসে তার মানে কি হবে, যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শের কেসে আলটিমেটলি এই মনে করে এখানেই রাখলাম, বহিঃস্পর্শের কেসে কি হয়ে যাবে, একটু দাঁড়াও, হ্যাঁ, বহিঃস্পর্শের কেসে কি হয়ে যাবে, এর কেন্দ্র তো এখানে দেওয়াই আছে, এই যে কেন্দ্র
3 1 জাস্ট ব্যাসার্ধ লাগবে। তো বুঝাই যাচ্ছে এদের দুইজনের ডিস্টেন্সটা মাপবা, এই ডিস্টেন্স মনে করো পাইলা 7, আর এর ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এটুকু কত হইতে হবে? 4 হইতে হবে। সিম্পল। তাহলে এখানে এত কেন্দ্র বিশিষ্ট এবং 4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। ডান, কাজ শেষ। এইটা পাইলা। আরেকটা লাগবে। আরেকটা কি হবে? আরেকটা ওকে এটা বহিস্থভাবে স্পর্শ করছে, আরেকটা ওকে অন্তঃস্পর্শ করবে। কিভাবে? উল্টো দিক থেকে আগায়, তাই না? এখান থেকে উল্টো দিক থেকে আগায়। তাহলে ওর কেন্দ্রটা সেট করতেছি আমরা, এই মনে করো এই যে এইরকম হবে সিনারিওটা, তখন এরকম হবে। একবার বহিস্থভাবে স্পর্শক, একবার অন্তঃস্থভাবে স্পর্শক। অন্তঃস্থভাবে স্পর্শক কেসে তুমি খেয়াল করো এখানে কি হচ্ছে, ওর কেন্দ্র এখানে, ওই যে কেন্দ্র দেওয়া আছে 3,1। ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ হচ্ছে এই দেখো, এই পুরোটা ব্যাসার্ধ না, পুরোটা ব্যাসার্ধ তো চিত্র থেকেই পাবা। এটুকু 3, এটুকু ওর ব্যাসার্ধ 3, 3 3 6, আর এটুকু 4, 3 3 6 4 10। তাহলে ব্যাসার্ধ এবার হবে 10। তাহলে এখান থেকে 10, এই তো। তাহলে এখান থেকে একবার এত কেন্দ্র এত ব্যাসার্ধ, একবার এত কেন্দ্র 10 ব্যাসার্ধ, 10 ব্যাসার্ধ। বুঝছি? তাহলে এটা পারবো, জ্যামিতিক উপায় পারলাম। এইবার যদি আমরা শর্ত দিয়ে দেখি, শর্ত দিয়েই আমি করবা, এটাই রেকমেন্ডেশন থাকবে, যেহেতু এইভাবে ভুল করো অনেক। তাহলে শর্ত দিয়ে যদি দেখো তাহলে কি হবে? খুব সিম্পলি C1 C2 মান বের করবা। তারপরে একবার শর্ত সেট করবা R1 প্লাস R2। এখানে R1 এর মান তুমি অলরেডি জানো, এই যে এই ইকুয়েশন থেকে এর ব্যাসার্ধ জেনে যাবা। ধরে নিলাম ওর ব্যাসার্ধ 3, ধরে নিলাম ওর ব্যাসার্ধ হচ্ছে 3 দেওয়া ছিল। তাহলে সেখান থেকে R2 এর মান পেয়ে যাবা, থাকলো। এইটা যেহেতু বাইরের বিন্দুটা ছিল তো বহিঃস্পর্শ করবে, এখানে একটা ভ্যালিড ভ্যালু পাওয়া। এখান থেকে একটা ইকুয়েশন পাওয়া বহিঃস্পর্শের জন্য, কেন্দ্র ওখান থেকে জানো, ব্যাসার্ধ জানো, ডান। এবার অন্তঃস্পর্শের জন্য একইভাবে যাবা। অন্তঃস্পর্শের জন্য কি করবা? শর্ত সেট করবা C1 C2 mod of R1 minus R2। সেইখান থেকে ভ্যালিড ভ্যালু পাওয়া। এখান থেকে R1 এর ভ্যালু তো তুমি জানোই, R1 এর ভ্যালু কত? R1 এর ভ্যালু হচ্ছে 3 ধরে নিছি। তাহলে সেখান থেকে R2 এর ভ্যালু, একটা ভ্যালিড ভ্যালু পাবা একটা কেসে। তারপর সেখান থেকে আবার ইকুয়েশন লিখবা, এই কেন্দ্র বিশিষ্ট এত ব্যাসার্ধ বিশিষ্ট, দ্যাটস ইট। বুঝছি? এখানে যদি জ্যামিতিকভাবে হয়, জ্যামিতিকভাবে কি কি সিনারিও হতে পারে সব বলে দিছি। বাইরে, ভেতরে, পরিধির উপরে। বাইরে হলে 2টা সিনারিও, ভেতরে হলে 2টা সিনারিও, পরিধির উপরে হলে একটা সিনারিও। থাকলো, ওই অনুযায়ী করে দেখাবা। গেল ওখান থেকে তুমি এখানে ফিজিক্যালি তুমি হচ্ছে ব্যাসার্ধটা দেখেই বোঝা যাবে। আর এখানে আমার রেকমেন্ডেশন থাকবে, এইটাতে যদি ভুল করো তাহলে এটাতে যাবা, তখন শর্ত দিয়ে চেক করে ওই অনুযায়ী আগায় উত্তর করে দিবা। বুঝা গেছে? ফাইন, এটা চলে গেল। এরপর এখন কথা হচ্ছে এইখানে তাহলে বৃত্তের সমীকরণ তো পাইলাম ভাইয়া, তাহলে বৃত্ত কয়টা পাইলা? বৃত্ত 2টা পাইলা। একটা ওকে অন্তঃস্পর্শ করছে আর একটা বহিঃস্পর্শ করছে, তাই না? এই যে এখান থেকে আমরা যদি চিন্তা করি, একটু জিনিসটা যদি দেখি, এইখানে এই যে এই বৃত্তটা ওকে কি করছে? এটা ওকে অন্তঃস্পর্শ করছে। এইটা একটা কাঙ্ক্ষিত বৃত্ত, আর আরেকটা বৃত্ত হচ্ছে এইটা। আচ্ছা, ভিতরটা সিলেক্ট হচ্ছে না, বাদ দাও। এই যে ভিতরেরটা, এইটা আর হচ্ছে আরেকটা কাঙ্ক্ষিত বৃত্ত। এই বৃত্তটার কেসে এইটাও আরেকটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত ছিল, এইটার কেসে ও বহিঃস্পর্শ করছে। এখন 2টা বৃত্ত হয়েছে, 2টা বৃত্তের কেসে তোমাকে কি বের করতে বলছে? সমীকরণ বের করতে বলছে, সমীকরণ ডান। এইবার বলছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ। বুঝো, স্পর্শবিন্দুতে স্পর্শকের সমীকরণ মানে হচ্ছে এই যে এখানে স্পর্শবিন্দু বহিঃস্পর্শের কেসে, এখানে স্পর্শকের সমীকরণ। তাহলে এখানে স্পর্শক যদি আমরা আঁকি, এই মনে করো এখানে স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের সমীকরণ এখান থেকে চাওয়া হয়েছে, বুঝছি? এইটা। আর যখন বহিস্থভাবে স্পর্শ করবে এইটা, এই সিনারিও, তখন আসলে স্পর্শবিন্দু কোথায়? এখানে না? তাহলে এই জায়গাটায় আমার কি লাগবে? এই জায়গাটায় একটা স্পর্শক আঁকতে হবে, এই আর কি, চলে গেল। এখন দেখো, এখন এগুলোর কেসে এই যে তোমার এখানে স্পর্শবিন্দুতে স্পর্শক আঁকতেছো, এগুলোর কেসে খুব সহজে এদের সমীকরণ পাওয়া যায়। কেমনে বুঝো? এইখানে ঘটনা হচ্ছে এরকম যে যখনই দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করে, যখনই দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করতেছে, এই মনে করো দুইটা বৃত্ত পরস্পরকে জাস্ট টাচ করছে, এইখানে এই পয়েন্টে টাচ করছে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তটা। এই যে ছোটটার ইকুইভ্যালেন্ট চিন্তা করো, এইখানে আমাদের এই জায়গাটায় তো আসলে ওদের কি হয়েছে? স্পর্শবিন্দুতে স্পর্শকটা, তাই না? এইটার কেসে এটার ইকুয়েশন হবে C1 - C2 = 0। এইখানে C1 - C2 = 0 বলতে আমি কি মিন করতেছি? ওই যে আমরা পড়ছিলাম না, C1 হচ্ছে একটা বৃত্তের ইকুয়েশন, C2 হচ্ছে আরেকটা বৃত্তের ইকুয়েশন। C1 - C2 = 0 কি হইতো? সাধারণ জ্যায়ের সমীকরণ। তো এইখানে যখন দুইটা বৃত্ত পরস্পরকে টাচ করে, তখন আসলে সাধারণ জ্যাটাই ওদের স্পর্শবিন্দুতে সাধারণ স্পর্শকের মতো কাজ করে, বুঝছি? তো যার কারণে এখানে কি হয়ে যাবে? C1 - C2 = 0 করলেই এইখান থেকে
এটা তোমরা মৌলিক অক্ষের কনসেপ্ট জানা থাকলে আরও ক্লিয়ার হবে। তো সেখান থেকে এইটাই হবে ওদের সমীকরণ। এখন তুমি সমীকরণটা ওই যে এই ডিস্টেন্স থেকে কত অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে ওই অনুযায়ী আগাতে পারো, কিন্তু আমার মনে হয় এটা ইজি। চলে গেল, এটা গেল বহিঃস্পর্শ কেসে। যদি অন্তঃস্পর্শ করে তাহলে জিনিসটা কীরকম? অন্তঃস্পর্শের কেসে জিনিসটা এরকম যে যে এই মনে করো এরকম হলো, এই বাইরের বৃত্তটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত থাকলো। একদম এই বাইরের কেসটা চিন্তা করো। বাইরের কেসটার কেসে এখানে কি হচ্ছে? এইখানে আমাদের এই পয়েন্টে একটা কি হচ্ছে? এই পয়েন্টে আমাদের একটা স্পর্শ বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকতেছে। এটা সমীকরণ আবারও কি হবে? c1 - c2 = 0, অর্থাৎ সাধারণ জ্যায়ের যে সমীকরণটা ছিল ওইটাই এই যখন তারা স্পর্শ করবে, অন্তঃস্পর্শ করুক বা বহিঃস্পর্শ, তখন স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণের মতো রোল প্লে করবে। বোঝা গেছে? এই তো, তাহলে এখান থেকে এই জিনিসটা করে খুব সহজেই স্পর্শ বিন্দুতে স্পর্শকের সমীকরণ এইটা পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এইখানে খুবই দুইটা ভাইটাল টপিক আমরা শেষ করলাম। একটা হচ্ছে অক্ষকে স্পর্শ, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে, আরেকটা হচ্ছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ। সো আই হোপ এইখান থেকে কোয়েশ্চেন আসলে আমরা এখন পারবো। সামনে আগাই। এবার বলছে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, এইখানকার কেসে সিনারিওটা কিরকম দেওয়া থাকবে? একটা বৃত্তের উপরে 3টা বিন্দু দেওয়া থাকবে, তারপরে বলবে ওই বৃত্তটার সমীকরণ কত, ওই বৃত্তটার ব্যাসার্ধ কত, ওই বৃত্তটার কেসে ওর হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক কত, এই ধরনের জিনিসপত্র চাবে। মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে এরকম, খেয়াল করো, বৃত্তের যদি আমরা সার্বজনীন ইকুয়েশন বা সাধারণ ইকুয়েশনটা চিন্তা করি, x² + y² + 2gx + 2fy + c = 0, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আমাদের অজানা জিনিস হলো 3টা, g, f, c। এই 3টা জিনিসের মান যদি আমরা জেনে যাই তাহলে আসলে কি হয়ে যায়? বৃত্তের সমীকরণ টোটালি জেনে যাওয়া যায়। এখন 3টা অজানা জিনিস, এই জন্য আমাদের কি লাগবে? 3টা ক্লু লাগবে, এই কারণে 3টা পয়েন্ট দেওয়া থাকে। এখন এই 3টা পয়েন্ট থেকে খুব সহজে কিভাবে বের করা যায় আমাদের সমীকরণটা? তুমি খেয়াল করো, প্রথম পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে প্রথম পয়েন্টের স্থানাঙ্ক দিয়ে এটা সিদ্ধ হবে, তাহলে প্রথম পয়েন্ট দিয়ে এটা সিদ্ধ করে দিই। তাহলে প্রথম পয়েন্ট দিয়ে যদি সিদ্ধ করে দিই তাহলে কি দাঁড়াবে? এইখানে প্রথম পয়েন্টটা ধরে নিলাম a x1, y1। তাহলে দেখো তো x1, y1 যদি দেই, এইখানে এই x এর জায়গায় x1 বসায় সিদ্ধ করে দিলাম, এই y এর জায়গায় y1 বসায় সিদ্ধ করলাম, তারপরে x এর জায়গায় আবার x1, y এর জায়গায় y1। তার মানে কি হলো ঘটনাটা বুঝো? এইখানে এইটুকুর মান টোটালি পেয়ে গেছি, এইটুকুর মান টোটালি পেয়ে গেছি, এইখানে এইটুকুতে মান বসাইছি, এইটুকুতে মান বসাইছি, আর এখানে সি সি এর মতো থাকলো। তাহলে ঘটনাটা কি এইভাবে করে সাজানো যায় না? দেখো তো এইভাবে করে কি সাজানো যায় না? একটু দেখো, যে এখানে এক্স আর 2 গুণ হয়ে একটা স্কেলার ভ্যালু দিল, যে কোনো একটা ভ্যালু দিল, থাকলো সেখানে জি থাকলো, প্লাস ওয়াই আর ওয়াই এর জায়গায় তো y1 বসাইছো আর কি, ওরা দুজন গুণ হয়ে কিছু একটা ভ্যালু দিল এফ, প্লাস সি ইজ ইকুয়াল টু, দেখো তো এদের যোগফলটা আমরা ওই পাশে ডানে পার করলাম, তাহলে এই জায়গাটায় আরেকটা ভ্যালু থাকলো। তাহলে এইখানে এ বিন্দুর জন্য এই ব্যাপারটা এরকম দাঁড়াইলো, এখানে সামথিং জি প্লাস সামথিং এফ প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বি বিন্দুর জন্য একইভাবে ওই একই জিনিস একই ফরমেশনে দাঁড়াবে, জাস্ট এখানে এই যে ওদের সহগগুলো এগুলো চেঞ্জ হতে পারে। তারপরে সি বিন্দুর জন্য যদি সিদ্ধ করো একইভাবে এই জিনিসটাই দাঁড়াবে। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এই যে 3টা বিন্দুর জন্য, 3টা বিন্দু দিয়ে যখন ওকে আমরা সিদ্ধ করতেছি ওই ওর সাধারণ সমীকরণটাকে, সেইখানে আসলে আমার অজানা জিনিস 3টা, আমার ক্লুও দিছে 3টা। এখন আমরা এটাকে সহ সমীকরণের মতো বা সিস্টেম অফ ইকুয়েশনের মতো, সমীকরণ জোটের মতো সলভ করতে পারবো। সমীকরণ জোট বলতে কি মিন করতেছি? এই যে দেখো তো 9x প্লাস মনে করো 5y ইজ ইকুয়াল টু 75, কথার কথা, আর 3x মাইনাস 19y ইজ ইকুয়াল টু 21, জাস্ট আমি র্যান্ডমলি দিলাম। এই দুইটা ইকুয়েশনকে আমরা ক্যালকুলেটারে সলভ করতে পারি না? অফকোর্স পারি, তাই না? তো সেখানকার কেসে এই যে এখানে আমার অজানা জিনিস দুইটা, দুই চলকের একঘাতের সমীকরণ জোট, এইটা তো ক্যালকুলেটারে সলভ করা যায়। তো ঠিক তেমনি 3 চলকের একঘাতের সমীকরণ জোট ক্যালকুলেটারে সলভ করা যায়। তো তখন এখানকার কেসে দেখো তাই হয়েছে, জিএফসি এগুলো হচ্ছে আমার চলক অজানা জিনিস, আর এদের একঘাতের সমীকরণ পাইছি, তার মধ্যে 3টা সমীকরণ লাগবে, এই একটা এই একটা এই একটা, 3টা সমীকরণ পেয়ে গেছি। এইগুলো এখন আমরা কি করব? ক্যালকুলেটারে তুলে দিব, জিএফসি এগুলো তখন আমাকে ভ্যালু দিয়ে দিবে। বুঝছি? এক্স এর জায়গায় জি কে চিন্তা করব, ওয়াই এর জায়গায় এফ কে, জেড এর জায়গায় সি কে, তাহলে সেখান থেকে জি পেয়ে যাব, এফ পেয়ে যাব, সি পেয়ে যাব। জি এফ সি 3টাই যদি পেয়ে যাই তাহলে আসলে আমাদের আর অজানা কিছু থাকে না। বুঝছি? তখন আমরা মাইনাস জি মাইনাস এফ করলে কেন্দ্র পাবো, √g² + f² - c করলে ব্যাসার্ধ পাবো, আর ওখানে ওর সমীকরণ তো পেয়েই গেছি, জি এফ সি পাইছি মানে সমীকরণ তো পেয়ে গেছি।
বুঝা গেছে? সো এইভাবে আমরা জিনিসটা পারবো। এখন 17-18 কোয়েশ্চেনটা দেখো, এখানে তাহলে কি বলছিল, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, তিনটাই টোটালি গিভেন থাকলো। তাহলে সেখান থেকে এ বি সি বিন্দুগামী বৃত্তের কেন্দ্র এটা জানতে চাওয়া হয়েছে, কেন্দ্র কত হবে। তাহলে আমরা কি করব, এইখানে ওর সাধারণ সমীকরণটা লিখব, এ দিয়ে বি দিয়ে সি দিয়ে কি করব, সিদ্ধ করব, সিদ্ধ করে এই শেপে লিখব, ক্যালকুলেটরে ইনপুট দিব, তাহলে সেখান থেকে জি এফ সি এর ভ্যালু পেয়ে যাব। জি এফ সি এর ভ্যালু পেয়ে গেলে ওই বৃত্তটার কেন্দ্র জানতে চাইছে, তাহলে মাইনাস জি মাইনাস এফ লাগবে। তাহলে জি এফ সি তিনটাই পাইছি, তাহলে মাইনাস জি মাইনাস এফ পাবো না, অফকোর্স পাবো। তাহলে এই বৃত্তটার কেন্দ্র সি, কেন্দ্রটা পাই গেল। আচ্ছা, কেন্দ্রটাকে সি দিয়ে এক্সপ্রেস না করি, যেহেতু অলরেডি একটা সি আছে, তাহলে এখানে ও দিয়ে এক্সপ্রেস করলাম, কেন্দ্র পাইলাম। তাহলে আমাদের এইটুকু ডান। কেন্দ্রের জায়গায় যদি ব্যাসার্ধ বলতো তাও পাইতাম, যদিও সমীকরণ বলতো এখানে জিএফসির ভ্যালু বসাই দিয়ে সমীকরণও পাইতাম, যে কোনো কিছু চাইলে পাইতাম। এরপরে আসো, বলছে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র জি হলে সিজি ইজ ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ সি পয়েন্ট থেকে জি পয়েন্টের ডিস্টেন্সটা জানতে চাইছে। যখন জি পয়েন্টটা কি, জিটা হচ্ছে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে এখন একটা ত্রিভুজের এই এবিসি ত্রিভুজ বলছে, তার মানে এ বি সি এরা হচ্ছে ওই ত্রিভুজটা শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, ওর ভরকেন্দ্র বের করতে পারবো না? অফকোর্স পারবো। এই জিনিসটা আমরা প্রিভিয়াস এপিসোডে সরলরেখাতেই পড়ছি। তাহলে ভরকেন্দ্র কি হয়ে যাবে, ওদের ভুজগুলোর যোগফল বাই 3 প্লাস কোটিগুলোর যোগফল, তিনটা জিনিসের কোটির যোগফল বাই 3। তাহলে সেখান থেকে কি হয়ে যাবে, ভরকেন্দ্র পাইছি আর এখান থেকে কেন্দ্র পাইছি, বৃত্তের কেন্দ্র পাইছি, আর এখানে ওই ত্রিভুজ গঠন করলে ত্রিভুজের ভরকেন্দ্র পাইছি। এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স চাইছে, তাহলে ডিস্টেন্স বের করবো। বুঝা গেছে? সো এইটা অবশ্যই পারা যাবে, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এগুলোর কেসে এইভাবে করলে আমাদের ক্যালকুলেটর ইনপুট দিলে ডিরেক্ট আমরা মানগুলো পেয়ে যাই, এটাতে সহজ হয়ে যায় কাজটা। আই হোপ এটা বুঝছি। সামনে আগাই। এরপর দেখো, এই কাজটাও খানিকটা আগের মতোই, জাস্ট একটা ছোট্ট মডিফিকেশন আসবে। কীরকম সেটা বুঝো। এইখানে দেখো, ঘটনা হচ্ছে আমাদের এখানে কি হইতো, জি এফ আর সি তিনটা অজানা জিনিস ছিল। এরা যেহেতু তিনটা চলক আছে, তো এরা একঘাতে আছে, একঘাতে তিনটা চলকের জন্য তিনটা সমীকরণ লাগবে, তাই তো সমাধানের জন্য। এখন তিনটা সমীকরণের জন্য এদের কেসে কি হয়, আমরা গতবার তিনটা পয়েন্ট দেওয়া ছিল, তিনটা পয়েন্ট বসাই দিয়ে এদের মাঝে তিনটা রিলেশন পাইছি। এইবার দেখো তো, তিনটা পয়েন্ট না দেওয়া থাকে, যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, এই যে দুই বিন্দুগামী আর একটা রেখার উপরে কেন্দ্র বিশিষ্ট, ওটা তো পরে যাচ্ছি, দুই বিন্দুগামী যদি হয়, তার মানে কি হবে, এইখানে আলটিমেটলি দুইটা বিন্দুর জন্য এরকম দুইটা রিলেশন পাবো কিনা বলো, দুইটা বিন্দুর জন্য সিদ্ধ করে এরকম দুইটা রিলেশন পাবো, থাকলাম। এরপরে এখন আরেকটা রিলেশন লাগবে, কারণ জিএফসি এর মাঝে তিনটা সম্পর্ক লাগবে, তাহলে না আমি এদের মানগুলো একদম এক্স্যাক্ট বের করতে পারবো। এখন এইটার জন্য থার্ড যে ব্যাপারটা, থার্ড রিলেশনটার জন্য কি বলে দিবে, একটা রেখার উপরে কেন্দ্র বিশিষ্ট। তাহলে ধরে নাও ওর বলে দিছে কেন্দ্রটা এই যে 9x + 3y = 21, এই রেখার উপরে অবস্থিত। তাহলে আমরা কি করতে পারবো, এর উপরে কেন্দ্র অবস্থিত, তার মানে কেন্দ্র তো হচ্ছে -g - f। এই -g - f দিয়ে কি হবে, এটা সিদ্ধ হবে। তাহলে এখন সিদ্ধ যদি করে দেয়, তাহলে কি হবে, -9g - 3f = 21, রাইট? x এর জায়গায় -g, y এর জায়গায় -f বসালাম। তাহলে এখান থেকে এই যে gf এর আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এইভাবে আরেকটা সমীকরণ বা আরেকটা রিলেশন পাবো। আমাদের তো তিনটা রিলেশন লাগবে, দুইটা তো অলরেডি পাইছি, থার্ডটা কেমনে পাবো? থার্ডটা এবার আর পয়েন্ট দিয়ে দিবে না, থার্ডটা কি দিয়ে দিবে, থার্ডটা একটা রেখার উপরে ওর কেন্দ্র আছে এরকম ভাবে বলে দিবে। বুঝছি? তাহলে এই যে থার্ডটা এখান থেকে এইভাবে করে পাবো। তাহলে সেখান থেকে আমরা তখন এই অনুযায়ী এখান থেকে লিখতে পারবো, কি লিখতে পারবো, যে সামথিং জি প্লাস সামথিং এফ = সামথিং। এইখানে আর এই যে সিটা, এই সিটা থাকতেছে না। এখন কথা হচ্ছে সি যে থাকতেছে না, ভাইয়া সমস্যা হবে না? উত্তর হচ্ছে না, সমস্যা হবে না। কেন? কারণ সি নাই, তার মানে সি এর সহগ হচ্ছে 0। সি এর সহগটা আমরা কি করব, 0 বসাবো। বুঝছি? তাহলে সি এর সহগ 0 বসাবো। তাহলে কি হলো বলতো, একদম গতবারের মতোই ঘটনা, দুইটা বিন্দুর জন্য এইভাবে করে দুইটা ইকুয়েশন পাবো। তারপরে কি করব, এইখানে আরেকটা রেখার উপরে ওর কেন্দ্র আছে বলবে, তাহলে কেন্দ্র দিয়ে ওকে সিদ্ধ করবো। তাহলে এখন ওইটাকে এই শেপে লিখবো, এই শেপে লিখলে তখন এখানে সামথিং জি প্লাস সামথিং এফ = সামথিং পাবো। কিন্তু এই সি থাকতেছে না, সি প্যারা হবে না, না কোনো ঝামেলা হবে না, সি এর সহগ 0 চিন্তা করবো, চলে গেল। এইভাবে করে এইটাকে আবার সিস্টেম অফ ইকুয়েশন বা সহ সমীকরণ হিসেবে চিন্তা করে ক্যালকুলেটরে ইনপুট দিব। ইনপুট দিলে কি পেয়ে যাব, জি পেয়ে যাব, এফ পেয়ে যাব, সি পেয়ে যাব। তারপর যা ইচ্ছা চাক ওই বৃত্ত রিলেটেড সব বের করা যাবে। আগাই তাহলে দেখি
19-20 কোয়েশ্চেন। এখানে কি দেওয়া ছিল, 3টা বিন্দু দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা থাক, সমস্যা নেই, এগুলোকে প্রথমে আমরা জাজ না করি, কোয়েশ্চেনের স্টেটমেন্ট দেখি। এখানে বলছে এ আর বি বিন্দুগামী, তাহলে এ বিন্দুগামী বি বিন্দুগামী, ফাইন, চলে গেল এই দুইটার জন্য জিএফসি এর দুইটা রিলেশন পাইলাম। এরপরে আসো, এ বিন্দুগামী আর বি বিন্দুগামী এবং ইকুয়েশন 1 বৃত্তের, তার মানে ইকুয়েশন 1 এটা একটা বৃত্তের ইকুয়েশন, এটা একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া ছিল। এই বৃত্তের সি বিন্দুতে, তার মানে এই সি বিন্দুটা আসলে ওই উপরের যে দুইটা বিন্দু ওই বিন্দুগামী বৃত্তের বিন্দু না, বরং এটা হচ্ছে এই নতুন যে বৃত্ত বা সেকেন্ড যে বৃত্ত এর দেওয়া আছে এর উপর একটা বিন্দু। এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তার মানে বুঝো ঘটনা কি হয়েছে, বলছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটা এই বিন্দু দিয়ে যায়, বি বিন্দু দিয়ে যায়, বুঝলাম, আর ওর কেন্দ্রটা একটা রেখার উপর থাকে। ওই রেখাটা কোন রেখা, ওই রেখাটা হচ্ছে সেকেন্ড আরেকটা বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তার মানে জাস্ট জিনিসটাকে পেঁচাইছে আর কিছু না। তাহলে আমরা ধাপে ধাপে একদম জাস্ট ব্রেকডাউন করে করে আগাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এ আর বি বিন্দুগামী, তাহলে আমরা কি করব, তাহলে আমরা যে কাজটা করতে পারি খুব সিম্পলি, সেটা হচ্ছে এইখান থেকে একটু দাঁড়াও, এই নিচে একটু আমাদের এখানকার অ্যাপ্রোচটা দেখি। তাহলে আমরা কি লিখবো, এইখানে এ আর বি বিন্দুগামী, তাহলে এ দিয়ে সিদ্ধ করে দিব, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব, জিএফসি এর একটা রিলেশন পাবো, পাইলাম। বি দিয়ে সিদ্ধ করে দিব, একইভাবে জিএফসি এর আরেকটা রিলেশন পাবো, একদম একইভাবে জিএফসি এর আরেকটা রিলেশন আমরা পেয়ে যাব। আহা আহা আহা, একটু দাঁড়াও, হ্যাঁ পাইলাম, জিএফসি এর আরেকটা রিলেশন এখান থেকে পাইলাম। এরপর এখন থার্ড আরেকটা রিলেশন লাগবে। থার্ড রিলেশনের জন্য কি বলে দেওয়া আছে, এই যে বৃত্তটা ওর কেন্দ্র, ওই বৃত্তটার কি বলে দিছে, ওই বৃত্তটার কেন্দ্র একটা রেখার উপরে আছে। কোন রেখার উপরে, সেই রেখাটা হচ্ছে যে এইখানে সেকেন্ড আরেকটা বৃত্তের সি বিন্দু, ওর উপরে আরেকটা বিন্দু, এই বিন্দুটাতে অঙ্কিত স্পর্শকের উপরে আছে। তাহলে এক কাজ করি, আগে এই যে এই ঝামেলাটাকে আগে ফিক্স করে ফেলি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই যে সেকেন্ড যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনের সি বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করে ফেলবো। তাহলে সেটা কিভাবে করা যায়, যদি একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে আসলে ওর যে কোনো একটা পয়েন্ট, যদি মনে করো x1 y1 একটা পয়েন্ট হয় ওর উপরে, এই পয়েন্টে যদি আমরা স্পর্শকের সমীকরণ জানতে চাই, তাহলে যেটা করতে হবে, এক্স স্কোয়ারের জায়গায় x1 বসাবো, ওয়াই স্কোয়ারের জায়গায় y1 বসাবো, তারপরে x এর জায়গায় x প্লাস x1 বাই 2 বসাবো, y এর জায়গায় y প্লাস y1 বাই 2 বসাবো, দ্যাটস ইট। এইটা যদি কাজটা করি তাহলে আসলে x1 y1 পয়েন্টে ওর স্পর্শকের সমীকরণ বের হয়ে আসবে। বুঝছি, এটা স্পর্শক সংক্রান্ত আলোচনা অবশ্যই ছিল। এখন তাহলে আমরা কি করব, এই যে ইকুয়েশন 1 নামে সেকেন্ড আরেকটা বৃত্ত আছে, এটা গিভেন বৃত্ত, এটা দেওয়া আছে, এর উপরে সি একটা বিন্দু আছে, বুঝলাম। তাহলে ওই সি বিন্দুতে কি লাগবে, স্পর্শক লাগবে। তাহলে এক কাজ করি, ওর সমীকরণটাকে এখানে নিলাম, এই সমীকরণটাকে এখানে নিলাম, তারপরে এই সি বিন্দু এটাকে আমরা x1 y1 দিয়ে ডিনোট করলাম। তারপরে এখন কি করব, এই যে এই ফর্মুলা অনুযায়ী এখানে ওর স্পর্শকের সমীকরণটা পাইলাম, বুঝা গেছে। স্পর্শকের সমীকরণ মনে করো আসলো কত, ax প্লাস by ইজ ইকুয়াল টু c, অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ax প্লাস by মাইনাস c ইজ ইকুয়াল টু 0, একই জিনিস, সিটাকে এপাশে আনে লিখলাম। এখন এই যে এইখানে যে একটা স্পর্শকের সমীকরণ পাইলাম, এই যে এই রেখার সমীকরণ, স্পর্শক টু স্পর্শক বাদ, এখন আমরা এইখানকার ঝামেলাটা ফিক্স করে ফেলছি, ওইটা সিম্পলিফাই করে ফেলছি। এরপরে এই যে এই রেখার উপরে আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কি আছে, কেন্দ্রটা আছে। তাহলে এইবার কি পাবো, এইবার যে কাজটা করতে পারবো আমরা, মাইনাস জি মাইনাস এফ, এই জিনিসটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্রটা এর উপরে আছে, তাহলে এটা দিয়ে এটা সিদ্ধ হবে। তাহলে সেখান থেকে আবার কি পাবো, সেইখান থেকে মাইনাস জি মাইনাস এফকে দিয়ে যখন আমরা সিদ্ধ করব, সেইখান থেকে আরেকটা রিলেশন পাবো। এইবার কি হবে, সামথিং জি প্লাস সামথিং এফ প্লাস 0 ইন্টু সি ইজ ইকুয়াল টু সামথিং পাবো, কারণ এইবার সি থাকবে না মানে সি এর সহগ 0। এবার এইটাকে সিস্টেম অফ ইকুয়েশন আকারে ক্যালকুলেটরে বসাবো, তাহলে তখন কি পেয়ে যাব, সেখান থেকে জিএফসি এর ভ্যালু পেয়ে যাব। জিএফসি এর ভ্যালু পেয়ে গেলাম, মানে বৃত্তটার সমীকরণ পেয়ে গেছি, কারণ জিএফসি মিলেই বৃত্ত সমীকরণ, বৃত্তের কেন্দ্র পাবো, ব্যাসার্ধ পাবো, যা ইচ্ছা
চাক না কেন ওখান থেকে বের করা যাবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এখানে দুইটা বিন্দু গামী বলবে এবং ওর কেন্দ্র আরেকটা রেখার উপরে, থার্ড একটা রেখার উপরে আছে, এরকম সিনারিও বলার ট্রাই করবে। এখানে জাস্ট ওই জিনিসটা বেশি পেঁচাইছে, ডিরেক্ট রেখাটা না দিয়ে ওখান থেকে ওই জিনিসটা পেঁচাইছে। তো আমরা ওখান থেকে সিম্পলিফাই করে করে আগাবো। বুঝছি? এখানে কিন্তু আরেকটা ব্যাপার বলে ফেললাম, সেটা হচ্ছে কোন একটা বৃত্তের কোন একটা পয়েন্টে স্পর্শক যদি বলে, স্পর্শকের সমীকরণ কিরকম হবে সেই জিনিসটা বলে ফেলছি। ওইটাই লিখবো হুবহু, জাস্ট এবার মডিফাই করে লিখবো। এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, এক্সের জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু। এখানে এক্স ওয়ান হচ্ছে এই বিন্দুটা, ওয়াই ওয়ান হচ্ছে ওই বিন্দুটা, মানে ওদের ভুজ আর কোটি। বুঝলাম? আগাই। এরপরে দেখো, এরপরে আরেকটা টপিক যেখান থেকেও রিপিটেডলি কোশ্চেন আসছে, সেটা হচ্ছে জ্যা এর সমদ্বিখণ্ডক।